আসসালামু আলাইকুম। গেম চেঞ্জারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যারা আজকে আমাদের এই সেশনটিতে যুক্ত হয়েছেন। আজকে আহ, যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন বা যারা এই সেশনটি পরবর্তীতে হয়তো রেকর্ড ভার্সনটি দেখবেন, সবাইকে শুভকামনা জানিয়ে আমাদের আজকের সেশনটি শুরু করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছি শেখ শাহির আহমেদ। আমি একজন সহকারী কমিশনার কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট এই পদে 43তম বিসিএস থেকে গ্যাজেটেড হয়েছি। এছাড়া আমি রাষ্ট্রায়ত্ত বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলাম। সর্বশেষ আমি যে প্রতিষ্ঠানে চাকরি করেছি সেটি হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বিডিবিএল। এই প্রতিষ্ঠানটির সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলাম 2020 থেকে 21 এই সময়টাতে। এছাড়া আহ, আরো বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে নির্বাচিত হয়েছিলাম। সো জব প্রার্থীদের সাথে গত প্রায় 6 থেকে 7 বছর ধরে কাজ করছি। তো সেই জব প্রার্থীদের সাথে ম্যাথ এবং ইংলিশ এই দুটো অংশের প্রস্তুতি নিয়ে অফলাইন অনলাইন সব মিডিয়াতেই আসলে কাজ করা হচ্ছে বা হয়েছে। তো নিজে একজন জব প্রার্থী হিসেবে, নিজে একজন ব্যাংক জব এক্সামের ক্যান্ডিডেট হিসেবে প্রিপারেশন নেওয়ার সময় বা আবেদন করার সময় যে সকল সময় আমি নিজে পার করেছি, যে সকল চ্যালেঞ্জ বলেন, কনফিউশন বলেন, বা যে সকল ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে কিছুটা ক্ল্যারিটির অভাব ছিল, ঘাটতি ছিল, তো আজকে আপনাদের উদ্দেশ্যে, আপনারা যারা ব্যাংক জব এনথুজিয়াস্ট আছেন, আপনারা সবাই কম বেশি অবগত যে অতি সম্প্রতি, অর্থাৎ গত বছরের শেষ দিন, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখে আমরা দেখেছি সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার জেনারেল যে পদ, অর্থাৎ সিনিয়র অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তা সাধারণ, এই পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক যেগুলো আছে, এর পাশাপাশি কিছু অতফসিলি ব্যাংকও আছে, সরি মানে নন শিডিউল্ড ব্যাংক আছে, যে ব্যাংকগুলোর নিয়োগ প্রক্রিয়া মূলত বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট কর্তৃক সম্পন্ন হয়। তো তারা আমরা বিগত সময়েও দেখেছি মোটামুটি 2016 সাল থেকে সমন্বিতভাবে সার্কুলার প্রকাশের বা বিজ্ঞপ্তি প্রকাশের একটা ট্রেন্ড সেই সময় থেকে মানে বিদ্যমান আছে। সেই ধারাবাহিকতায় অনেকেই বলছেন 2023 সাল ভিত্তিক সার্কুলার। হাইপোথেটিক্যালি তারা কারেক্ট, কারণ যেহেতু এর আগে যে সিনিয়র অফিসার জেনারেল পদের সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তাতে উল্লেখ ছিল যে 2022 সাল ভিত্তিক সার্কুলার, কিন্তু এবার আমরা দেখলাম কোনো নির্দিষ্ট সন উল্লেখ করা নেই। এ থেকে আমরা লজিক্যালি ডিডাক্ট করতে পারি যে এরপর থেকে হয়তো আর কোনো বিজ্ঞপ্তিতে এই কোনো সাল উল্লেখ করা থাকবে না। কারণ হচ্ছে করোনা মহামারী বা করোনা অতিমারি কারণে যে প্রত্যেক বছরের যে বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই বছরই পরীক্ষা নেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু বেশ একটা মানে ইউনিভার্সিটির সেশন জটের মতো একটা জটে পড়ে গিয়েছে। তো এই জন্য এখন থেকে হয়তো আর কোনো সন আসবে না বিজ্ঞপ্তির ক্ষেত্রে। তো আপনারা জানেন অতি সম্প্রতি চাকরিতে আবেদনের বয়স সীমাটাও বৃদ্ধি করা হয়েছে। তো এই সার্কুলারে যেটা উল্লেখ ছিল সম্ভবত নভেম্বরের 18 তারিখ 2024 সালের, মানে যেদিন আর কি বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল, সরকারের যেদিন গেজেটটা হয়েছিল, তো সেই দিন পর্যন্ত যাদের বয়স 32 তারাও কিন্তু এই পদে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ। তো সেই জন্য এটা আপনাদের সামনে একটা মোটামুটি বেশ বড় সুযোগ। এবং আমি যদি ভুল করে না থাকি তাহলে 2017 সাল ভিত্তিক যে একটা সার্কুলার ছিল, সেই সার্কুলার সমন্বিত সিনিয়র অফিসারের সার্কুলার ছিল, সেই সার্কুলারে ফাঁকা পদের সংখ্যা ছিল হচ্ছে 1229টি। ঠিক আছে, 1229টি। তারপর থেকে 2018, 19, 20, 21, 22 মানে যতগুলো সার্কুলার এসেছে, কোন সার্কুলারেই সিনিয়র অফিসার পদে এত বেশি সংখ্যক পদের বিজ্ঞপ্তি আসলে প্রকাশ হয়নি। তো সেদিক থেকে এটা আপনারা যারা জব এনথুজিয়াস্ট বা যারা ব্যাংকে পরীক্ষা দিবেন, সদ্য গ্রাজুয়েশন শেষ করেছেন বা ব্যাংকের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন 5 মাস 6 মাস বা বছর খানিক ধরে, আপনাদের সামনে এটা বেশ বড় একটা সুযোগ। যারা গত বছরের শুরুর দিকে প্রকাশিত 22 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের সার্কুলার পাননি, তো তাদের জন্য অবভিয়াসলি এটা প্রথম বড় সার্কুলার হতে যাচ্ছে। তো আজকে মূলত আমাদের যে ডিসকাশনের যে মানে আমরা যে এজেন্ডাটা ঠিক করেছি সেটা হচ্ছে, যেহেতু এখানে প্রায় 11টি প্রতিষ্ঠান আছে,
ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে 9টি ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ 11টি প্রতিষ্ঠানের হচ্ছে 1554টি ফাঁকা পদের এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে। তো আবেদন করার সময় যারা স্পেশালি নতুন প্রার্থী, তাদের ক্ষেত্রে যেটা থাকে যে তারা আসলে কোন প্রতিষ্ঠানকে তাদের চয়েস বা পছন্দ ক্রমের উপরে রাখবে, কোনটাকে পরে রাখবে, সেই নিয়ে তাদের ভেতরে ক্লারিটি, মানে কিছু ক্লারিটির কিছু মানে কি অভাব থাকে। তো আমরা আজকে প্রথমে সেই পার্টটা নিয়ে একটু খোলামেলা কথা বলার চেষ্টা করব, এবং খুব মানে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যদিও এটা কোনো নতুন কনসেপ্ট না, আমরা বিগত কয়েক বছর ধরেই দেখছি বিভিন্ন প্রতিষ্ঠান যারা মানে ব্যাংক জবের বিভিন্ন কোচিং বা কোর্সেস অফার করে থাকে, তাদের প্রত্যেকে তাদের রিসোর্স পার্সন যারা আছেন বিভিন্ন ব্যাংকে কর্মরত, তাদের মাধ্যমে তারা হচ্ছে আপনার বিভিন্ন চয়েস লিস্ট তারা আসলে প্রদান করে থাকেন। আপনারাও সেটা দেখতেছেন। আমরা বিভিন্ন যারা চাকরি বাকরি প্রিপারেশন নেওয়ার জন্য যারা অনেক ধরনের ফেসবুক গ্রুপে যুক্ত আছেন, তো সেখানেও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা ব্যাংকার আছেন, তারা তাদের মতো করে মানে আপনার হচ্ছে কি বলে একটা পছন্দ ক্রম দিয়ে দিচ্ছেন। তো আসলে এখন আমরা প্রত্যেকে হচ্ছে ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, লাইফের থেকে আমাদের এক্সপেকটেশন এক একজনের এক এক রকম, তো আমাদের পছন্দ ক্রম একটু আলাদা হবে, এটা খুব স্বাভাবিক। তবে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে আম, একজন বেগিনার হিসেবে, যখন আপনি মাত্র অ্যাপ্লিকেশনের ফেজে আছেন, আবেদনের প্রক্রিয়ায় আছেন, সেখানে আপনার একটু আমলে নেওয়া উচিত। তো মোটামুটি আহ বাজারে বা যদি বলি বাইরে বিভিন্ন মিডিয়াতে আপনারা যে ধরনের চয়েস লিস্ট গুলো দেখছেন, সেগুলো বেশি প্রায় সবই ভালো। সবগুলোর পেছনে একটা লজিক আছে, অনেকে লজিক দিচ্ছেনও, সব ঠিক আছে। আমি আর কি আমার ওভারভিউটা রাখার চেষ্টা করব। যেহেতু রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করেছি, চাকরি ছেড়ে দিয়েছি, এখন বিশেষ ক্যারিয়ার কর্মকর্তা হিসেবে ইনশাল্লাহ 15 তারিখ যোগদান করতে যাচ্ছি, তো সামগ্রিকভাবে নিজের অভিজ্ঞতার আলোকে আমি দেখবো একটু ডিফারেন্ট একটা ইনপুট আপনাদের সামনে শেয়ার করা যায় কিনা। ঠিক আছে। প্রথম কথা হচ্ছে, আমরা যদি বিজ্ঞপ্তিটার দিকে তাকাই, আমরা দেখতে পাই এখানে সোনালী ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, হুম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আনসার বিডি উন্নয়ন ব্যাংক, আপনারা দেখতে পাচ্ছেন বিডিবিএল বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, কর্মসংস্থান ব্যাংক, বেসিক ব্যাংক, আইসিবি বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, বাংলাদেশ হাউস বিল্ডিং এন্ড ফাইন্যান্স কর্পোরেশন এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। এই হচ্ছে সেই 11টা প্রতিষ্ঠান যারা হচ্ছে এই বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করেছে বা বিজ্ঞপ্তিতে যাদের নিয়োগগুলো সম্পন্ন হবে। সো আজকে আমরা প্রথম অংশে খুব কোনো ধরনের ভনিতা ছাড়া, কোনো ধরনের কি বলবো আসলে মার্কেটিং পিচ ছাড়া বা ব্র্যান্ডিং পিচ ছাড়া আমরা এখানে এই চয়েস লিস্ট নিয়ে একটা জেনেরিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা যারা একদমই আপনারা নবিশ, প্রিপারেশনটা এখনো শুরু করেননি, বিজ্ঞপ্তি আসার পরে আপনার শরীর গরম হচ্ছে, আপনি এখন একটু প্রস্তুতি নিতে চাচ্ছেন, আপনি আসলে কিভাবে শুরু করতে পারেন সেটার একটা ইনিশিয়াল একটা আইডিয়া আজকে আমি দেওয়ার চেষ্টা করব। তো যারা যুক্ত হয়েছেন ইতোমধ্যে বা যারা রেকর্ডটি দেখছেন, পরবর্তী হয়তো 30 থেকে 40 মিনিট সময় আপনাদের এখানে ব্যয় করতে হবে, এবং হোপফুলি এই 30-40 মিনিট সময় আপনার জন্য কিছুটা হলেও উপকার বয়ে আনতে পারে। প্রথম কথা হচ্ছে, আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন, বিজ্ঞপ্তি দেখবেন 7 নাম্বার পয়েন্ট এবং 8 নাম্বার যে পয়েন্টটা আছে, এটা গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করবেন। ওখানে আবেদনের শেষ সময় দেওয়া আছে জানুয়ারি মাসের 31 তারিখ। আর এখানে 200 টাকার একটা পেমেন্ট করতে হবে আপনাদেরকে। তো সেই পেমেন্টের জন্য ট্র্যাকিং পেজ আছে, মানে পেমেন্ট যে আপনি করেছেন সেটার একটা ডকুমেন্টেশন থাকে আর কি। তো সেই ট্র্যাকিং পেজটা সংগ্রহের শেষ সময় হচ্ছে ফেব্রুয়ারি 5 তারিখ, হ্যাঁ, রাত 12টার আগে, মানে শেষ আগ মুহূর্তে আর কি। তো প্রথম কথা হচ্ছে ভাই, আবেদন করেন, আপনার অনেক স্মার্ট বুদ্ধিমান মানুষজন, অবশ্যই এই আবেদনটা শেষ সময়ের জন্য একদম অ্যাপ্লিকেশন ডেডলাইনের মধ্যে, ডেডলাইনের জন্য বসে থাকবেন না। চেষ্টা করবেন সর্বোচ্চ 15 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটা করে ফেলতে। ঠিক আছে। এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে। আবার একবার আজকেই করে ফেলতে হবে এরকম না, বাট অ্যাটলিস্ট 15 তারিখ আপনি ডেডলাইন ধরবেন, এর মধ্যে আবেদনটা করবেন। ওকে। অনেকে আছে তারা এগুলো অনেক সময় ভুলে যায়, তাদের এগুলো মনে থাকে না। সো এইটা প্রথমত হচ্ছে একটা অনেক বড় অপরচুনিটি। আপনাদের মাঝে অনেকে আছেন যারা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে অবশ্যই এন্ট্রি লেভেলে সব থেকে লুক্রেটিভ পদ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, বা আমাদের যে রাষ্ট্র কি আমাদের যে কি আছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এডি যে পদ, সেই এডি পদের পরীক্ষাটি। তো এডি পদের সার্কুলার কিন্তু সর্বোচ্চ দেখবেন 100 থেকে 200 এর মধ্যে যে কোনো সংখ্যক একটা পদের, ফাঁকা পদের জন্য বিজ্ঞপ্তিটা হবে। তো এই 100 থেকে 200 পদের মধ্যে অনেক স্মার্ট ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও এখানে জায়গা করে নেওয়াটা কম্পারেটিভলি অনেক বেশি টাফ। কিন্তু আপনি যদি 1554টা পদের কথা চিন্তা করেন,
আমরা দেখতে পেয়েছি বিগত সময়েও সিনিয়র অফিসার পদের যে নিয়োগগুলা, এই নিয়োগগুলোর মধ্যেও কিন্তু আমরা দেখেছি প্যানেল হতে। প্যানেল হতে বলতে বোঝাচ্ছি যে 1554 জন প্রার্থীকে প্রথমে ধরে নির্বাচন করা হবে, যারা চাকরিটা পাবে বিভিন্ন ব্যাংকে। তো 1554 জনের মধ্যে সবাই জয়েন করবে না। ধরেন জয়েন করলো 1354 জন। তো মেধা তালিকায় থাকা এই 1554 পরে থেকে পরবর্তী যে 200 জন ধরেন জয়েন করলো না, পরবর্তী কিন্তু আবার 200 জনের জন্য পুনরায় তালিকা দেওয়া হয়। হ্যাঁ, 200 জনকে পুনরায় তাদের চয়েস ফর্মের উপর ভিত্তি করে আবার দেখা যায় নির্বাচিত করা হয়। ওই 200 জনের মধ্যে দেখা যায় জয়েন করলো ধরেন 120 জন, 80 জন ফাঁকা আছে, ওই আবার কিন্তু ওই 80 জনের কিন্তু বিজ্ঞপ্তি হয়। এভাবে আমরা 3টা 4টা পর্যন্ত প্যানেল কিন্তু আমরা দেখেছি। তো যদি আমরা খুব মিনিমালিস্টিক ভাবেও চিন্তা করি, হ্যাঁ, এখানে 1554টা পদ তো, যারা মোটামুটি মেরিটে 1800 থেকে 2000, মোটামুটি 2000-এর মধ্যে যারা থাকবেন, তাদের প্রত্যেকেরই কিন্তু একটা জব পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা হচ্ছে প্রথম কথা। এবং আপনি এই প্রিপারেশনটাকে কোনোভাবে লাইটলি নিতে পারেন না। ওকে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তী অংশে আলোচনা করছি। আসলে আমরা চয়েস নিয়ে এখন কথা বলি। প্রথম কথা হচ্ছে, আমরা যখনই চয়েসের কথা বলতেছি, ফার্স্ট আগে বলে রাখি, এখানে কিন্তু আমি চয়েস লিস্ট দেই নাই, এটা কিন্তু লিস্ট না, আগে ব্যাংকের নাম লিখেছি। আমি এখানে আপনাদেরকে একটা নাম্বার দিব, যে আলটিমেটলি আপনি কত নাম্বার কোথায় দিবেন না দিবেন। প্রথম কথা হচ্ছে, বিভিন্ন জায়গায় আপনারা যারা এই অ্যাপ্লাই করছেন, হ্যাঁ অ্যাপ্লাই করছেন, এই মানে অ্যাপ্লাইটা করতেছেন, কোন ব্যাংকে কি সুযোগ সুবিধা, কোন ব্যাংকে কাজের প্রেসার কম, হ্যাঁ কোন ব্যাংকে একটু ফাঁকিবাজি করা যায়, এরকম অনেক কিছুই দেখার চেষ্টা করতেছেন। হুইচ ইজ ওকে। আপনার আপনার জায়গায় যখন আমি ছিলাম, আমিও হয়তো এগুলো শোনার চেষ্টা করেছি, বিভিন্ন জনের মতামত নেওয়ার চেষ্টা করেছি। আর একটা কথা কি, আপনাকে সবার আগে যেটা ব্রেনে নিতে হবে, আপনি কিন্তু একটা জব করতে যাচ্ছেন। জব মানে কি, বাংলায় শব্দটা কিন্তু খুব সুখকর না। আপনি একজন জব হোল্ডার মানে কি, আপনি একজন চাকুরিজীবী, তাই না? শব্দটার উৎপত্তি কোথা থেকে একটু মানে আপনি খুঁজলে পাবেন। ঠিক আছে? তা আপনি একটা প্রতিষ্ঠানে জব করবেন, প্রতিষ্ঠানের শুরুতে আপনার পদায়ন আপনার মন মতো হইতে হবে। প্রতিষ্ঠান কিন্তু এরকম দিতে বাধ্য না। ঠিক আছে, আপনার কোনো কাজই করা লাগবে না, সকালে শুধু যাবেন, চা খাবেন, হ্যাঁ আবার মানে 9টার সময় ঢুকবেন, 12টার সময় আপনি অফিস থেকে নিচে এসে মানে বিড়ি সিগারেট খাবেন, চা খাবেন, আবার একটু উপরে উঠবেন, আবার 1 ঘন্টা কাজ করে লাঞ্চের ব্রেকে যাবেন। এভাবে কিন্তু ভাই আপনি লাইফ কাটাতে পারবেন না, এটা আলটিমেটলি হয় না, আপনার প্রোডাক্টিভিটিও নষ্ট হয়ে যাবে। তো চাকরি করার আগেই যারা এরকম গ্যাপ খুঁজতেছেন, আপনাদের মাইন্ডসেটে শুরু থেকে একটু পরিবর্তন আনা উচিত। হ্যাঁ, আমি কথা বলবো আপনাদের মধ্যে যারা একদম নিউবি, একদম নতুন প্রার্থী, বাট আপনি হয়তো ব্যাংকে চাকরি পেতে চান, যে চাকরি করে তারপর আবার আপনি কি করতে চান, বিসিএস টিসিএস দিবেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এখানে একটা ক্ল্যারিটির ব্যাপার আছে। ধরেন এই পরীক্ষাটায় আবেদনের শেষ সময় হচ্ছে জানুয়ারি মাসের শেষ দিন, ট্র্যাকিং পেজ পেমেন্ট টেমেন্ট করে সামগ্রিকভাবে প্রক্রিয়াটা শেষ করার সময় হচ্ছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। 2022 সাল ভিত্তিক, অর্থাৎ এই সার্কুলারের যে বড় ভাই, সেই সার্কুলারেও কিন্তু এখনো পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই। তো সেই কথা যদি আমরা আমলে নেই, এই পদের বা এই সার্কুলারের পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় যদি খুব দ্রুত পরীক্ষা হয়, তাহলেও দেখবেন এটা জুলাইয়ের আগে সম্ভব না। এটা হচ্ছে বাস্তবতা। মানে খুব দ্রুত মানে বুলেটের বেগে হলে জুন, যদি বুলেটের বেগে হয়, বুলেট বেগ বুঝেন তো। আর যদি তার দ্রুত হয়, খুব দ্রুত হয়, তাহলেও জুলাই। সাধারণত যারা অনেক পণ্ডিত ব্যক্তিত্ব তারা বলছে জুলাইয়ের পরেও হবে। আমার মনে হয় আপনার জুন জুলাই টার্গেট করে আপনাকে চিন্তাটা করতে হবে। তাহলে জুলাই মাসে যদি এই পরীক্ষাটার প্রিলিমিনারি বা এই বিজ্ঞপ্তির প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এটার সাথে চয়েস দিয়ে জড়িত, আমি আপনাকে বলতে বুঝাচ্ছি। প্রিলিমিনারি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, প্রিলি রেজাল্ট দিয়ে রিটেন টিটেন, ধরেন প্রিলি যেদিন হবে, প্রিলি রিটেন মোটামুটি 2 মাসের মধ্যে দেখবেন, 2 থেকে 3 মাসের মধ্যে র্যাপ হয়ে যায় সর্বোচ্চ। ঠিক আছে? তারপর ধরেন ভাইবা হবে, ভাইবা হয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে করতে এই বিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল 2025 সালে হবে বলে আমি বিশ্বাস করি না। আমার যেটা মনে হয়, এই বিজ্ঞপ্তির প্রিলি রিটেন ভাইবা সব কার্যক্রম সম্পন্ন করে চূড়ান্ত ফলাফল, এবং সেই চূড়ান্ত ফলাফলের পর যোগদান যদি আপনি চিন্তা করেন, এটা 2026 সালের মাঝামাঝি চলে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। মাঝামাঝি না গেলেও অ্যাটলিস্ট মার্চ এপ্রিল এরকম যাবে। হ্যাঁ, ওই মোটামুটি বলতে গেলে মাঝামাঝি যাবে। এখন আপনি চিন্তা করতেছেন আপনি বিসিএস পরীক্ষাও দিবেন, ভাই খুব ভালো কথা। এখন আপনি 47তম বিসিএস এর যদি প্রিলি দেন, প্রিলিটা হয়ে মোটামুটি রিটেন, প্রিলি রিটেন দুটো পরীক্ষাই কিন্তু মোরলেস এই বছর শেষ হবে, বা এই বছর শেষ করার চেষ্টা থাকবে রিটেনটাও, প্রিলি এবং রিটেন অন্তত ডিসেম্বরে হলেও। তাহলে মেইন প্রিপারেশনের জায়গা আপনি যদি বিসিএস ও চিন্তা করেন, মানে আপনি পরপর 3টা বিসিএস এ প্রিলি ফেল করবেন, চতুর্থ বিসিএস এ ক্যাডার হবেন। এই জন্য আপনি এখন চিন্তা করে ব্যাংকের চয়েস লিস্ট দেওয়ার সময় এমন ব্যাংক দিবেন যে ব্যাংকে আপনার ক্যারিয়ার অপরচুনিটিস কম, আপনার ক্যারিয়ার গ্রোথের সম্ভাবনা কম, সেটা আমার দৃষ্টিতে চূড়ান্ত লেভেলের বোকামি।
আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি যদি একজন সিরিয়াস প্রার্থী হন, আপনি যদি সূচনা লগ্নেও থাকেন চাকরির বাজারের, বা আপনি একদম শেষ ভাগেও থাকেন, এই পরীক্ষাটা দিয়ে চাকরি পেতে পেতে আপনি যদি অন্য একটা টার্গেট, অন্য একটা বিসিএস ও টার্গেট করেন, ওই বিসিএস এর প্রিপারেশন, পরীক্ষা টরীক্ষাও এই বিজ্ঞপ্তির ব্যাংকে জয়েন করার আগেই মোটামুটি আপনার শেষ হয়ে যাবে, মানে মূল প্রিপারেশনের জায়গাটা, প্রিলি রিটেন এইগুলা। সো আমার কাছে মনে হয় যারা স্মার্ট, আপনি যদি এই টাইম লাইন গুলো চিন্তা করেন, তাহলে চিন্তা করলে চয়েস লিস্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখতেছি মানে নানান ধরনের ক্যাটাগরি। হ্যাঁ, যে আপনি মেয়ে হলে আপনি কি করবেন, আপনার যদি কর্পোরেট পরিবেশ লাগে আপনি কি করবেন। হ্যাঁ, মানে একজন যদি বলে আমি মেয়ে এবং আমার কর্পোরেট পরিবেশ লাগবে, তাইলে কি, এই তাহলে তো লাগবে না প্যাচ। তো এক একজনের এক এক ধরনের প্রেফারেন্স থাকবে। ঠিক আছে, তো শুরুতে এগুলো নিয়ে একটু আইডিয়া নিবেন, আইডিয়া নিয়ে রেশনালি যৌক্তিক ভাবে একটা চয়েস লিস্ট পূরণ করবেন। আপনি যে চয়েস লিস্ট দিবেন সেই অনুযায়ী আপনার কাঙ্ক্ষী মানে আপনি যেটা অ্যাসপায়ার করতেছেন সেটাই আপনার মানে কাছে আসবে, ব্যাপারটা মোটেও এরকম না। একটা গবেষণায় দেখা গেছে, গবেষণাটা কে করছে জানি না, বাট আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এই চয়েস লিস্ট নিয়ে যারা অনেক বেশি চুজি, অনেক বেশি পণ্ডিতি, মানে 10 জনের কাছে 10 বার অপিনিয়ন নেয়, হ্যাঁ, একটা সামারি বুঝেও একজনের একটা স্টেটমেন্ট, তার পার্সপেক্টিভ আইডিয়া গুলো নিয়েও যারা 10 ঘাটের জল খাইতে যায়, তাদের মূলত চাকরিটাই হয় না। আমি মোটামুটি আমার 6-7 বছরের অভিজ্ঞতার আলোকে আমি একটু অ্যাটলিস্ট আপনাদেরকে বলতে পারি। তো ইয়েস, চয়েস লিস্ট নিয়ে আপনি একটু আইডিয়া জেনারেট করবেন, সেই অনুযায়ী পূরণ করার চেষ্টা করবেন। তো একটা ব্যাংক এদিক সেদিক হয়ে আগে যোগ বিয়োগ হয়ে গেছে মানে আপনার জীবন শেষ হয়ে গেছে, এইটা ভাবার কিছু নাই। বরঞ্চ চয়েস লিস্ট নিয়ে 10-15 দিন আপনি বিভিন্ন ধরনের নাটক করা থেকে, সময় নষ্ট করা থেকে বিরত থেকে এই 10-12 দিন ভালো করে পড়াশোনা করেন, এটা আপনার জন্য কাজে দিবে। 10-12 দিনের চেষ্টা করলে আপনি বাংলার মোটামুটি ব্যাকরণের 3-4টা টপিক একদম খেয়ে ফেলতে পারবেন। এইটা আপনাকে বিসিএস সহ ব্যাংক সহ সব পরীক্ষা আপনাকে হেল্প করবে। আমি হাইপোথেটিক্যালি কথাটা বলার চেষ্টা করলাম, আপনারা যারা স্মার্ট লোকজন আশা করি বুঝবেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট দিব, এই আসেন এই ক্লাস করেন, এই আসেন এই ক্লাস করেন, সব ক্লাস আপনারা তো নাচানাচি করার দরকার নাই। আপনার বুঝতে হবে এই জিনিসটা আপনার জন্য প্রয়োজন কিনা। ঠিক আছে, যদি প্রয়োজন হয় সেখানে আসবেন, না হলে অ্যাভয়েড করবেন। আপনার দুর্বলতা কোথায় সেটা আপনাকে আগে জানতে হবে। আচ্ছা আসেন তাহলে, এখন এই যে আমরা চয়েসেস দেওয়ার সময় যে বিভিন্ন ক্যাটাগরি করি বা বিভিন্ন জিনিসপত্রগুলো দিব, এখানে মূলত আমি দুইটা জিনিসের কথা আপনাকে বলবো। এক হচ্ছে আপনার ক্যারিয়ার গ্রোথ। ক্যারিয়ার গ্রোথ বলতে আমি প্রমোশনের কথা বলবো। একটা হচ্ছে সোশ্যাল রেকগনিশন বা সামাজিক স্বীকৃতি আপনার। ঠিক আছে, সোশ্যাল রেকগনিশনটা এটা একটা অবশ্যই একটা বিষয়, ডেফিনেটলি এটা একটা বিষয় আমার দৃষ্টিতে অন্তত। হ্যাঁ, সোশ্যাল রেকগনিশন, আপনার সামাজিক স্বীকৃতিটা। যদি এটা খুব ভেগ জিনিস, ধরা যায় না, ছোঁয়া যায় না, হ্যাঁ, এরকম জিনিস, সোশ্যাল রেকগনিশন আপনার এটা একটা বিষয় হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে পোস্টিং। এই তিনটা জিনিসের আলোকে মিক্স করে আমি একটা কথাবার্তা বলার চেষ্টা করব। তার আগে এখন আপনাকে সবার আগে যেটা মাথায় রাখতে হবে, একটা ব্যাংক ছাড়া, সেটা হচ্ছে সোনালী ব্যাংক। আমি নিজে কখনো আমার ব্যাংকের নিয়োগ পরীক্ষার ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন চয়েস লিস্ট দিয়েছি আমার মনে পড়ে না আমি কখনো সোনালী ব্যাংকের টপে দিয়েছি। কিন্তু সোনালী ব্যাংক, আপনাকে চিন্তা করতে হবে, বাংলাদেশে যদি সকল ধরনের ব্যাংকিং কর্মকাণ্ডকেও কাট ডাউন করে ফেলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের বাইরে যদি একটা ব্যাংক অপারেশনাল থাকে, সেই ব্যাংকটা থাকবে সোনালী ব্যাংক। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, কাজের প্রেশার কি না কি এটা পরের বিষয়। হ্যাঁ, সো এটা ছাড়া বাকি যত ব্যাংক আছে এই ব্যাংকগুলোর মধ্যে যেটাকে আপনি আজকের দিনে সুযোগ বলতেছেন বা সুবিধা বলতেছেন, হ্যাঁ, আজকের দিনে যেটা আপনার কাছে একটা অপরচুনিটি, আমি যদি এভাবেই বলি, আজকের দিনে যেটা আপনার কাছে অপরচুনিটি, হ্যাঁ, সেই অপরচুনিটিটা কালকে নাও থাকতে পারে। আবার আজকের দিনে যেটা আপনার কাছে প্রবলেম, সেই প্রবলেমটাও ভবিষ্যতে নাও থাকতে পারে। অর্থাৎ আজকে দিনে জানুয়ারি মাসে 2025 সালের জানুয়ারিতে আপনি বিগত সময়ের অভিজ্ঞতাকে অ্যানালাইসিস করে যে ব্যাংক বা যে আর্থিক প্রতিষ্ঠানকে আপনি বলতেছেন এই আর্থিক প্রতিষ্ঠানে খুব ভালো অবস্থা, মানে এই আর্থিক প্রতিষ্ঠানে আমরা খুব সুযোগ সুবিধা পাবো, আমি 3টা ইনসেন্টিভ পাবো, 4টা ইনসেন্টিভ পাবো, হ্যাঁ, গোয়িং ফরওয়ার্ড 2 বছর পর ওই প্রতিষ্ঠানের অবস্থা তো ভালো নাও থাকতে পারে। আবার আজকে আপনি যে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে একটা ব্যাংকে পেছনে রাখতেছেন, সেই ব্যাংকটা আবার পরবর্তীতে সেম সুবিধাটা তার কাছেও জারি হয়ে যাইতে পারে। ব্যাপারটা বুঝেছেন তো? এগুলা সবসময় পরিবর্তনশীল, এগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই। আমাদের যতটুকু নিয়ন্ত্রণে আছে তার আলোকে আমরা একটু চিন্তা করার চেষ্টা করব। আসেন, প্রথমত হচ্ছে আমি এই ব্যাংকগুলোকে, এই সার্কুলার যে 11টা ব্যাংক আগেই বলছি, এটা কিন্তু লিস্ট না, আমি ক্রম গুলো ভেবে বলবো। ধরেন আমি আপনাকে বললাম ভাই আপনি কথার কথা যে আপনি কৃষি ব্যাংক 1 নম্বরে দেন, তাহলে আমি এখানে এই যে এভাবে 1 লিখে দিব আপনার জন্য, বোঝার জন্য, বোঝার সুবিধার্থে। আগে কথাগুলো একটু বলে নিই, এগুলোর কোনগুলোর সুযোগ সুবিধা কি আপনারা কম বেশি অনলাইনে আপনারা আছেন, অ্যাক্টিভ আছেন। অনলাইনে অ্যাক্টিভ না থাকলে আপনারা আমার এই প্ল্যাটফর্ম পর্যন্ত আসার কথা না।
তো আপনি এগুলো দেখতে পারছেন, অনেক কিছু দেখছেন। সোনালী ব্যাংক নিয়ে একটা কথা আমি তোমাকে বলে ফেলেছি। এই সার্কুলারের যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে আমি তিনটা দৃষ্টিকোণ, তিনটা সেট আমি করতে পছন্দ করতেছি। আমার দৃষ্টিতে সোনালী, অগ্রণী এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, এই তিনটা হচ্ছে একটা সেটের মধ্যে পড়ে আমার মতে। ঠিক আছে? ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ মানে আইসিবি, বিডিবিএল এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, এই তিনটা হচ্ছে আমার দৃষ্টিতে একটা পার্টিকুলার সেটে পড়ে। আর বাকি যে ব্যাংকগুলো এখানে আছে, পিকেবি, বেসিক ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি ব্যাংক বা কৃষি উন্নয়ন ব্যাংক, কৃষি ব্যাংক, এগুলো হচ্ছে আরেকটা ক্যাটাগরিতে পড়ে। ঠিক আছে? তিনটা শ্রেণীতে আমি মূলত এখানে ব্যাংকগুলোকে ভাগ করতে চাচ্ছি। কেন বলতেছি? প্রথাগত বাংলাদেশে ব্যাংকিং কালচার নিয়ে যদি বলেন, আপনারা জানেন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক আছে 6টা। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টা। তার মধ্যে এই সার্কুলারে কয়টা আছে? সোনালী ব্যাংক একটা, অগ্রণী ব্যাংক একটা, আমি যদি বলি এখানে সোনালী ব্যাংক একটা, অগ্রণী ব্যাংক একটা। কৃষি ব্যাংক কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংক, কিন্তু রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক না, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক। আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক, রাষ্ট্রমালিক গান্ধী ব্যাংক কিন্তু 9টা। 6টা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ফুল কমার্শিয়াল মানে আপনার বাণিজ্যিক ব্যাংক। তার মধ্যে আছে কি? সোনালী আছে, অগ্রণী আছে, জনতা ব্যাংক আছে। জনতা ব্যাংক এই বিজ্ঞপ্তিতে নাই, আমরা দেখতে পাচ্ছি না তাকে। ঠিক আছে? সোনালী, অগ্রণী, জনতা, রূপালী। রূপালী ব্যাংকও এখানে নাই। ওকে, রূপালী নাই, জনতা নাই। তাহলে দুইটা আমরা পাইলাম, আর দুইটা আছে। তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি মানে বিডিবিএল, আর একটা হচ্ছে আমাদের বেসিক ব্যাংক। এই 6টা হচ্ছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। আর রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক আছে 3টা। তার মধ্যে আছে কৃষি ব্যাংক, এই যে আমাদের হচ্ছে আপনার কি এই প্রবাসী কল্যাণ ব্যাংক, আর হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই তিনটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। মানে তিনটা কিন্তু গভর্নমেন্ট ব্যাংক বলতে আমরা যেটা বুঝি সেগুলা। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আর হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, এই দুটো হচ্ছে সরকারি আর্থিক প্রতিষ্ঠান বা রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান, যেটাকে আমরা বলি এনবিএফআই, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ঠিক আছে? আচ্ছা, এর বাইরে যেটা আছে কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। হ্যাঁ, এই দুইটা ব্যাংকও কিন্তু এরাও ব্যাংক, কিন্তু এরা কি, এরা দেখবেন হচ্ছে আপনার নন শিডিউল। দেখবেন আপনার হচ্ছে কিছু লেখা আছে এই যে আপনার তফসিলি, তফসিলি, ঠিক আছে, ওই ক্যাটাগরিতে বলে এরা ব্যাংক, এদের অপারেশন বিদ্যমান, কিন্তু এরা ট্র্যাডিশনাল ব্যাংকিং যেগুলো আমরা বলি সেই ট্র্যাডিশনাল ব্যাংকিং থেকে তারা একটু আলাদা। ওকে, তারা স্পেসিফিক সেগমেন্ট নিয়ে কাজ করে। এনিওয়েজ, আসেন এখন আমরা যদি এখানে চয়েস লিস্ট গুলো নিয়ে কথা চিন্তা করি। প্রথম কথা হচ্ছে এই যে ক্যাটাগরি থেকে আপনার বুঝে যাওয়া উচিত সাধারণত এই ব্যাংকগুলোতে কি হয়, যেগুলো এই যে প্রথম ক্যাটাগরিতে যেগুলো লিখেছি, এই ক্যাটাগরির ব্যাংকগুলো হচ্ছে আপনি সবাই, এরা যে ব্যাংক এবং এই ব্যাংকগুলো যে বাংলাদেশে আছে, আপনি কোনো বিয়ের প্রস্তাব আসছে আপনার, পাত্র হিসেবে গেলেন বা পাত্রী হিসেবে গেলেন, হ্যাঁ, কি কোন ব্যাংকে চাকরি করে? অগ্রণী ব্যাংকে, সোনালী ব্যাংকে, কৃষি ব্যাংকে। সে চিনবে যে না, ওই কি করে, ও সরকারি চাকরি করে, সরকারি ব্যাংকে চাকরি করে। ওই ফিল গুড ফ্যাক্টরটা, ওই ভাইবটা আপনি পাবেন। ঠিক আছে? আপনি বললাম কোথায় চাকরি করেন? আমি আইসিবি তে চাকরি করি। না, আইসিবি মানে কি এটা বুঝাইতে হবে আপনাকে, তর্জমা দিতে হবে। হ্যাঁ, বিডিবিএল এ বলতাম বিডিবিএল, কতজন বলছে ডিবিবিএল, ডাচ বাংলা। আমার ক্ষেত্রে, আমার ব্যক্তিগত ক্ষেত্রে হইতো এটা যে সরকারি ব্যাংক, এটা যে রাষ্ট্রায়ত্ত 6টা বাণিজ্যিক ব্যাংকের একটা, এটাই অনেকে জানে না। ঠিক আছে? হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এইটা কি, এটা অনেকে জানে না। এখন জানতেছে, সবাই জানতেছে। আমি নিজে থেকে, মানে এটা হচ্ছে অনেস্ট কনফেশন। মানলে মানবেন, না মানলে কিছু করার নাই, এটা হচ্ছে বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতা। ঠিক আছে? এই কর্মসংস্থান ব্যাংক নামে কোনো ব্যাংক আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক নামে কোনো ব্যাংক আছে, এগুলা সবাই জানে না। জানে একটা মহল জানে, কিন্তু সব মহল এগুলো কিন্তু জানে না। ওকে, আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক নামে ব্যাংক আছে, এগুলো সবাই জানে না। এগুলো হচ্ছে বাস্তবতা। এখন আপনি যদি প্রপার একদম আপনি সামগ্রিক ভাবে একটু চিন্তা করেন, সোনালী ব্যাংক পিএলসি অবশ্যই এইখানে আপনার সোশ্যাল রেকগনিশন আপনার সব থেকে বেশি। ঠিক আছে? আপনি কোথায় চাকরি করেন? অনেক জায়গায় আছে, গ্রামীণ জনগোষ্ঠী বা একটা জনপদে, বিচ্ছিন্ন জনপদে কোথায় চাকরি করেন? বাংলাদেশ ব্যাংকে। অনেকে হয়তো বাংলাদেশ ব্যাংক নাম শুনে, মানে সে দেখে নাই কখনো জীবনে, কোনোদিন জেলা শহরে যে বাংলাদেশ ব্যাংক দেখা নাই, কিন্তু সোনালী ব্যাংক সে বুঝে। সোনালী ব্যাংকের আপনি অফিসার, এটা সেই পাত্তা দিবে, সে বলবে বাবার বাবা এত বিরাট কর্মকর্তা আসছে। ঠিক আছে? অন্য ব্যাংক আপনার এভাবে পাত্তা দিবে না, এটা হচ্ছে বাস্তবতা। তো সোনালী ব্যাংক, প্রথম কথা হচ্ছে সোশ্যাল রেকগনিশন সব থেকে বেশি। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যাংকের স্টেবিলিটি, স্থায়িত্ব, দায়িত্বভারের দিক থেকে সে ধারে ভারে। আপনি যদি ব্যাংকিং সেক্টরে থাকতে চান বা ব্যাংকে যখন প্রফেশন করবেন, সেই ক্ষেত্রে সামগ্রিকভাবে সবকিছু যোগ বিয়োগ করে সোনালী ব্যাংকের অবস্থা অবশ্যই ভালো। আপনার এটা প্রথম পছন্দক্রমের প্রথমে থাকার মতো একটা ব্যাংক, কোনো সন্দেহ নাই। যারা একদম কোর ব্যাংকিং কর্মকাণ্ডের মধ্যে থাকতে চান, ব্যাংকিং ক্যারিয়ার করতে চান, এবং মোটামুটি তাদের জন্য অবশ্যই একদম ফার্স্ট চয়েস হওয়া উচিত সোনালী ব্যাংক, এটা না কোনো সন্দেহই নাই এখানে। সোনালী ব্যাংকে সবই ভালো।
নেগেটিভের মধ্যে আপনি যদি এখানে কয়েকটা ব্যাংকের সাথে কম্পেয়ার করেন, সোনালী ব্যাংকের প্রমোশনের গতি তুলনামূলকভাবে অন্যান্য ব্যাংকের থেকে একটু কম। যেমন আমি এখানে একটা কনটেক্সট দিই আপনাদের, যেমন বিডিবিএল। বিডিবিএল আমি যে লাস্ট, মানে আমি যে জবটা লাস্ট ছেড়ে আসছিলাম, আমার এটা 1229টা পদের সার্কুলার, মানে আমি ছিলাম। এটাতে আমি জয়েন করেছিলাম হচ্ছে 2020 সালের সম্ভবত হচ্ছে আপনার অক্টোবর মাসে, 2020-এর অক্টোবরে। ঠিক আছে, 2020-এর অক্টোবরে জয়েন করেছিলাম। তো আমার সাথে আমার আরেক ফ্রেন্ড, সেও হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকে জয়েন করেছিল। ওই তো ওদের জয়েনিং মোটামুটি 1 মাস আগে পরে হয়েছিল, 2020-এর নভেম্বরে হয়েছিল বোধহয়, ওদের জয়েনটা একটু পরে হয়েছিল যতটুকু মনে পড়ে। 2020-এর নভেম্বরে জয়েন করেছিল, ঠিক আছে। তো ওই সার্কুলারে যারা আমরা জয়েন করেছি, আমার যারা ব্যাচমেট যারা আছে এখন চাকরি করতেছে, তারা এই যে এই গত মাসে আর কি ডিসেম্বর মাসে তারা প্রিন্সিপাল অফিসার হয়ে গিয়েছে। তো 6 গ্রেডের কর্মকর্তা হয়ে গিয়েছে তারা, ঠিক আছে। কৃষি ব্যাংকের ক্ষেত্রেও প্রত্যেকে যারা যারা সিনিয়র অফিসার হয়েছিল প্রায় সবাইকেই তারা প্রিন্সিপাল অফিসার করে দিচ্ছে, 6 গ্রেডের পদে প্রমোশন হয়ে গেছে, ঠিক আছে। তো প্রমোশনের গতির কথা যদি চিন্তা করেন, তখন সোনালী ব্যাংকে দিয়ে আপনি অন্যান্য ব্যাংকের সাথে আপনি তুলনা করলে তখন সোনালী ব্যাংক আপনার কাছে তুলনামূলক একটু ডিসঅ্যাপয়েন্টিং মনে হতে পারে। তবে জনতা ব্যাংকের থেকে অনেক ভালো, জনতা ব্যাংকে প্রমোশনের অবস্থা বর্তমানে তুলনামূলক বেশ খারাপ। এটা সামনে ভালো হোক, আমরা দোয়া করি। ওই যে আমি কিন্তু জাজমেন্ট দিতেছি না, আমি রিয়েলিটি বা ফ্যাক্টস বলতেছি, আপনার খোঁজ খবর নিলে এগুলো পাবেন, এই ব্যাপারগুলো জানতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, তো সেদিক দিয়ে চিন্তা না। কৃষি ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা এই 3টা সেট, প্রথম সেটে যেগুলো বলেছি এদেরকে নিয়ে একটা অ্যানালাইসিস করি। কৃষি ব্যাংকের প্রমোশন, কৃষি ব্যাংক শুনতে কৃষি ব্যাংকের পোস্টিংটা তুলনামূলক বেশ জঘন্য পোস্টিং হয়। বেশ জঘন্য বলতে গ্রাম বলে সেটা না। ধরেন সিলেট রিজন একজনের বাড়ি, তার পোস্টিং দিয়ে দিল উত্তরবঙ্গে বা হচ্ছে আপনার সেই দক্ষিণে, হ্যাঁ। আবার এই উত্তরবঙ্গে একজনের বাড়ি, তার পোস্টিং নিয়ে দিল ধরেন আপনার চিটগাঁগে, মানে এই লেভেলে তারা উল্টাপাল্টা করে। মানে বাংলাদেশের সেন্ট্রাল জোনে আপনার বাসা, আপনার পোস্টিং দিয়ে দিল সেই চাঁদপুর, এরকম করে, মানে ধারে কাছেও রাখে না। ওদের মানে পোস্টিং এর ক্ষেত্রে এরকম একটা ব্যাপার স্যাপার আসে। সেই ব্যাপারটা সোনালীর ক্ষেত্রেও কম বেশি ঘটে, ঠিক আছে। সোনালীর ক্ষেত্রে ঘটে, তবে কৃষি ব্যাংকের ক্ষেত্রে প্রমোশন মানে শুরুর দিকের পদায়নটা খুব উল্টা পাল্টা হয়। আমি যা বলছি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই, ঠিক আছে। আমারও একটা সুযোগ হয়েছিল কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার সুপারিশপ্রাপ্ত হওয়ার, যাই হোক। তো খুব উল্টা পাল্টা এরকম পদায়ন হয়, কিন্তু কৃষি ব্যাংকের প্রমোশনের বেগ বেশ ভালো। বেশ ভালো মানে বেশ ভালো। আপনি যদি সোনালী অগ্রণীর সাথে তুলনা করেন, তাহলে কৃষি ব্যাংকের প্রমোশনের স্পিড বেশি। মানে এটা কারণ কি, সে কারণ বিশ্লেষণে আমি যাব না। তার মানে আপনি যদি কোর ব্যাংকিং আপনি করতে চান, ব্যাংকিং সেক্টর রিলেটেড ক্যারিয়ার করতে চান, আমার মতে সেই ক্ষেত্রে আপনার সোনালী ব্যাংকটা আপনার হয়তো 1 নম্বরে থাকতে পারে। সোনালী ব্যাংকটাকে আপনি 1 নম্বরে রাখতে পারেন, হ্যাঁ। আহ সোনালী ব্যাংকটাকে আপনি 1 নম্বরে রাখতে পারেন, 1 নম্বরে রেখে বাকি যেটা আছে কৃষি এবং হচ্ছে অগ্রণী, এই দুটার মধ্যে আপনার প্রায়োরিটি। আপনি খুব বেশি কৃষি শুনতেই আপনার ভালো লাগে না, আপনার মনে হচ্ছে শুধু আপনি না কাজ করতে হবে, ওরকম আপনার কোনো মানে ফিল আসতেছে না, তাহলে কৃষিকে 3-এ দেন, তাহলে অগ্রণীকে 2-এ দিবেন। বা এখানে এটাকে 3-এ দিয়ে কৃষিকে আপনি 2-এ দিতে পারেন, হ্যাঁ। এনিথিং ক্যান বি ডান। আপনি এই 3টার মধ্যে আপনি এই 3টা আপনার ফার্স্ট সেটে আসতে হবে, আপনি যদি একদম কোর ব্যাংকিং অ্যাক্টিভিটি করতে চান, ঠিক আছে। এরপর যদি আসেন, এই যে 3টা জিনিস, সেকেন্ড সেট, এই 3টা জিনিসের মধ্যে 2টা আছে হচ্ছে আপনার মূলত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, যেটা আমি মাত্রই বললাম, আইসিবি এবং হচ্ছে আপনাদের বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ঠিক আছে। এই 2টা হচ্ছে আপনাদের সেই কোর জায়গা, মানে কি সরি কোর জায়গা বলতেছি, এটা হচ্ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। বিডিবিএল তো সরকারি ব্যাংকই, রাষ্ট্রের তো ব্যাংক, হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংক। তো এই 3টার ক্ষেত্রে আবার সিমিলারিটি যেটা হচ্ছে, এই 3টার ক্ষেত্রে কম্পারেটিভলি আপনি মানে এই ব্যাংক 3টার পরিসর কম, পরিসর ছোট। পরিসর ছোট বলতে হচ্ছে 2টা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান একটা ব্যাংক, ব্রাঞ্চ সংখ্যা হচ্ছে কম। তো এই জন্য দেখা যায় আপনি একদম প্রান্তিক পর্যায়ে, উপজেলা পর্যায়ে, গ্রামে, হ্যাঁ, পুরো অজপাড়াগায় আপনার কখনো পোস্টিং হবে না। বেশিরভাগ সময় বিভাগীয় শহরে পোস্টিং হয়। আমি যেমন বিডিবিএল এর বিষয়ে জানি, এখানে যে পরিমাণ পদ থাকে, স্পেশালি ফিমেল যারা থাকে, হ্যাঁ, তারা যে যদি চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে তারা যদি প্রপার চ্যানেলে, যে তারা যদি মানে ধরেন আমরা হেড অফিসে কথাবার্তা বলে বা পোস্টিং টোস্টিং, তারা মোটামুটি একটা ভালো জায়গায় তারা পোস্টিং দেয়, মানে কর্তৃপক্ষ যথেষ্ট মানে কোঅপারেট করে, ঠিক আছে। আইসিবির ক্ষেত্রেও দেখা যায় অধিকাংশের পোস্টিং হেড অফিসে হয়, ঢাকাতে হয়। হাউস বিল্ডিং এর ক্ষেত্রেও মোটামুটি আপনার বিভাগীয় শহরে বা খুব বেশি হলে জেলা শহরে পোস্টিং গুলো হয়। তো এই 3টার ক্ষেত্রে হচ্ছে আপনি সেই পোস্টিং এর পদায়নের ক্ষেত্রে আপনি শুরুতেই মোটামুটি একটা, যে আপনি রাজধানীতে থাকবেন, ঢাকায় থাকবেন, ঢাকায় থেকে অন্য একটা কিছু করবেন বা বিভাগীয় শহরে থাকবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার পছন্দ মানে কাছাকাছি, একদম চূড়ান্ত পছন্দ অনুযায়ী না হলেও পছন্দের কাছাকাছি জায়গায় প্রমোশন নেওয়া সম্ভব। এই 3টাতে কর্মপরিবেশ তুলনামূলকভাবে, কর্মপরিবেশ বলবো না, মানে অফিস এনভায়রনমেন্টটা
ওই যে আগে যেমন বলে আমরা বলি দর্শনদারি পরে গুণ বিচারী, তো আপনার ঢুকলে তুলনামূলকভাবে ভালো লাগবে। কৃষি ব্যাংকের একটা ব্রাঞ্চে গেলে আপনার যে ভাইব আসবে, তার থেকে এই সকল জায়গাগুলোতে গেলে আপনার মনে হবে যে না, আপনি কিছুটা একটা কর্পোরেট ফিল পাবেন। কিছুটা কর্পোরেট মানে এখন আপনি যদি এক্সপেক্ট করেন যে না আমি অমুক ব্যাংকের একটা ব্রাঞ্চে যাব, যে এটা সম্পূর্ণ প্রাইভেট একটা ব্যাংক যেভাবে অপারেট করে চকচক ঝকঝক, সব সময় এরকম হবে না। বাট রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক মানে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনি বেশ ভালো একটা কর্পোরেট এনভায়রনমেন্ট পাবেন, এবং এদেরও কিছু কিছু ব্রাঞ্চ যথেষ্ট একদম স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচার আছে কিছু কিছু ব্রাঞ্চে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তো আপনার অবশ্যই তাহলে সেকেন্ড টায়ারে, এবং এদের ক্ষেত্রে এদের প্রমোশনও তুলনামূলকভাবে ভালো। বাণিজ্যিক ব্যাংকের মধ্যে যেগুলো ভালো প্রমোশন বলি, অনেক ক্ষেত্রে সেই প্রমোশন গুলা কিন্তু এখানে আলটিমেটলি হয়, ঠিক আছে। এখানে আমি ইনসেন্টিভের আলোকে আমি আসলে কাউকে চয়েস দিস বলতেছি না, কারণ ইনসেন্টিভ হচ্ছে একটা ভ্যারিয়েবল আইটেম। আপনারা দেখতেছেন কয়েকদিন ধরে পত্রিকায় আসতেছে যে সোনালী ব্যাংক পিএলসি তাদের অপারেশনাল প্রফিট অনেক বেশি করছে, তারা দুইটা বা তিনটা ইনসেন্টিভের কথা বলতেছে। এটা কোনো ফিক্সড ফেনোমেনা না, মানে এটা এমন ঘটনা না যেটা প্রত্যেক বছর ঘটবে। অনেকে আছে কি আইসিবি কে, যেমন আমি চয়েস লিস্টে দেখা গিয়েছিল, আমি যখন আমি চয়েস লিস্ট পূরণ করেছিলাম যেটাতে আমি চাকরিও পেয়েছি, আমার ফার্স্ট চয়েস ছিল আইসিবি, সেকেন্ড চয়েস ছিল বিডিবিএল, ঠিক আছে। কারণ আমরা তখন শুনেছি যে আইসিবি তে প্রমোশন স্পিড অনেক ভালো। বাট এই যে যত বেশি দিন যাবে, যত বেশি সংখ্যক লোক নিয়োগ হবে, প্রমোশন গুলা কিন্তু ধীরে ধীরে স্লো হয়ে যায়। কারণ প্রমোশন গুলা যে কোনো জায়গায় পদক্রম হায়ারার্কি কিন্তু এরকম, অর্থাৎ যত উপরে যাবেন আপনি পদের সংখ্যা হচ্ছে কম, তো আপনি চাইলেও কিন্তু বেশি লোককে একবারে প্রমোশন দিতে পারবেন না। তো এই জন্যই সমস্যাগুলো, এই জটগুলো বিভিন্ন জায়গায় বেঁধে যায়। আচ্ছা, তো এই তিনটা আপনি একসাথে রাখবেন, যখনই রাখবেন এই তিনটা একসাথে, এই তিনটার মধ্যে একটাকে মাঝখানে রেখে একটা দূরে দেওয়ার কোনো লজিক নাই, ঠিক আছে। কেমন হইতে পারে, আপনি আইসিবি কে ধরেন আপনি এক নম্বরে রাখতে পারেন, এই তিনটার মধ্যে যে কোনো একটাকে আপনি একে রাখতে পারেন, যে কোনো একটাকে দুয়ে, যে কোনো একটাকে তিনে। মানে এইটা একদম কমপ্লিটলি ব্যক্তিগত প্রিফারেন্স, ব্যক্তিগত চয়েস, ঠিক আছে। এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছুই নাই। আপনি চিন্তা করেন, আপনার যদি মনে হয় না আমি আর্থিক প্রতিষ্ঠানে থাকবো না, আমি ব্যাংকেই থাকবো, ঠিক আছে, আপনি বিডি বিল দিয়ে দেন। হ্যাঁ, এখন বিডি বিল মাঝখানে যেটা চিন্তা হচ্ছিল মার্জার করার, মানে পূর্ববর্তী সরকার তারা চিন্তা করতেছিল ব্যাংকিং খাত বা আর্থিক খাতের যত হচ্ছে আপনার কি আছে, যে ব্যাংকিং খাত বা আর্থিক খাতে যে অস্থিতিশীলতা আছে এগুলো দূর করার জন্য ধীরে ধীরে তারা কিছু বলতেছিল দুর্বল ব্যাংক বা ছোট ব্যাংকে বড় ব্যাংকের সাথে মার্জ করবে। তো বিডিবিএল কিন্তু অ্যাকচুয়ালি প্রফিট দিচ্ছিল গত কয়েক বছর ধরেই, তাদের খেলাপি ঋণ আছে কিন্তু অনেক আগের, ঠিক আছে। তো ওইরকম ওই মার্জারের সিদ্ধান্ত থেকে কিন্তু তারা সরে আসছে। তারপর যদি মনে হয় আল্লাহ আমি যদি আবার সোনালী ব্যাংকে চলে যাই, তাহলে আমি এটাকে আমি পরে রাখি, রাখতে পারেন। মানে এই তিনটা বলতেছি, এই তিনটা ক্রম বলতেছি আমি হচ্ছে এই সেটের জন্য, মানে এই যে সাদা রঙের যে সেটটা দিয়েছি এই সাদা রঙের সেটের জন্য বলতেছি। আপনি যে কোনোটাকে প্রথমে, যে কোনোটাকে শেষে আপনি দিতে পারেন, এটার মধ্যে কোনোটার মধ্যে আপনার আলাদা করে কোনো কিছু ভাবার দরকার নাই, ঠিক আছে। আপনি যে কোনোটাকে, এই তিনটার মধ্যে আপনি যে কোনোটাকে আগে, যে কোনোটাকে পরে দিতে পারেন, কিন্তু যখনই রাখবেন এই তিনটা একসাথে রাখবেন, ঠিক আছে। এরপরে আসেন, আপনি শেষ দিক থেকে আসেন, যারা একদম উত্তরবঙ্গের মানুষ এবং উত্তরবঙ্গে চাকরি করতে চান, কথার কথা, তারা গিয়ে এই রাজশাহী কৃষি ব্যাংক বা যেটাকে আগে রাকাব বলা হতো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এইটাতে দিতে পারেন। কিন্তু এছাড়া এইটার কোনো আসলে আমি অ্যাডভান্টেজ দেখি না, আপনারা এটাকে শেষেই রাখতে পারেন। এটা যদি অনেক বেশি অ্যাডভান্টেজ থেকে থাকে আমি ভাই তাহলে জানি না, আমার ওই পর্যন্ত আমার নলেজ এখনো পৌঁছায় নাই বা আমি শুনি নাই। হ্যাঁ, তা আপনি যদি ভালো কিছু থাকে থাকতে পারে, বাট আমি আমার যতটুকু নলেজ আছে বা যতটুকু আমার কলিগরা বিভিন্ন সময় যারা শুনেছি, এটার মোটামুটি চয়েস সবসময় শেষের দিকেই থাকে। হ্যাঁ, আনলেস এন্ড আনটিল আপনার বাড়ি বগুড়া, আপনি বগুড়ার সল বা আপনি রাজশাহীর মানে কি মানে আপনি মানুষ, আপনি ওই জায়গাতে আপনি থাকতে চান, নর্থ বেঙ্গলে থাকতে চান, এবং ওই সেখানে আপনি একদম প্রথমে দিতে পারেন আমি বাড়ির গরম ভাত খেয়ে আমি চাকরি করব, চাকরিটা আপনার হচ্ছে এটাও নিশ্চিত করতে হবে, তাই না? শুধু চয়েস দিলে হবে না। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, মানে লাস্টের এই তিনটা, এই তিনটাকে আপনি এখানে সবার শেষে আপনি ফেলে রাখবেন। কোনটাকে আগে ফেললেন কোনটাকে পরে ফেললেন এটাও ম্যাটার করে না, ঠিক আছে। এই তিনটাও লাস্টে ফিক্সড, এই তিনটা অবশ্যই শেষে দিবেন। আপনি খুব রিল্যাক্সে চাকরি করতে চান, এই জন্য দেখলাম বিভিন্ন জায়গায় কর্মসংস্থান ব্যাংক আগে দিয়ে দেন, হ্যাঁ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক আগে দিয়ে দেন না। এত সস্তা না একটা জব, এত সহজ না। এত কষ্ট করে পরিশ্রম করে আপনি প্রিপারেশন জব পাবেন, ওই জব পাওয়ার পর যে আপনি এর থেকে ভালো বিসিএস ক্যাডার হবেন, আপনি বাংলাদেশ ব্যাংকে রেডি হবেন, তার কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। তাহলে যে চাকরি আপনি প্রথমে পাচ্ছেন, আপনার যদি কর্মসংস্থান ব্যাংকে আপনার চাকরি হয় এটা অন্য জিনিস, আমি ব্যাংককে পচাচ্ছি না বা ব্যাংকে কোনোভাবে ডিমিন করছি না, কিন্তু কর্মসংস্থান ব্যাংক এমন কোনো ব্যাংক হয়ে যায় না যেটা ফার্স্ট চয়েস লিস্টের প্রথমে রেখে এই ব্যাংকে চাকরি করতে হবে আপনার। এতটাই দুর্দিন আপনার আসে নাই, ঠিক আছে, বা এতটা সেন্স অফ সিকিউরিটি আপনার ভিতরে থাকার কথা না। তো এই তিনটাকে আমার মতামত ভাই, আমি ব্যক্তিগত মতামত, আমি সব জানতা শমশের না,
আমি যা বলতেছি, আপনি আমার প্রোফাইল দেখেন, সবকিছু দেখেন, আপনার কাছে যেটা মনে হয় সেটা আপনি বলবেন, আমি আমার ব্যক্তিগত কথাবার্তা বলতেছি। এই তিনটা আপনি সবকিছু মিলে অবশ্যই শেষে রাখবেন। আর এই যে দুইটা আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংকও কিন্তু একটা সরকারি ব্যাংক, সরকারি বিশেষায়িত ব্যাংক। কৃষি ব্যাংকের যে স্ট্যাটাস, প্রবাসী কল্যাণ ব্যাংকেরও সেম স্ট্যাটাস। এবং প্রবাসী কল্যাণ ব্যাংক কিন্তু বেশ ভালো কাজ করে, যারা প্রবাসী আছে এদের নিয়ে কাজ করে, যে কাজের পরিসর কিন্তু বাড়বে। বেসিক ব্যাংক একটা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, যদি এটা পূর্বের অবস্থা থাকতো, পূর্ববর্তী মানে আমরা যদি বলি গত 10-15 বছরে রাষ্ট্র মালিকানাধীন যে ব্যাংকটা, যেটা অর্থনৈতিক বিশ্লেষকরা বলেন যে একদম ধ্বংস করে মানে দেয়া হয়েছে যে কোনো ভাবেই হোক, হ্যাঁ, এই ব্যাংকের কর্মকর্তারা সহ বিভিন্ন দুষ্ট লোকেদের যোগ সাজেশে, তার মধ্যে সব থেকে ক্ষতিগ্রস্ত কিন্তু বেসিক ব্যাংক। বেসিক ব্যাংকে কিন্তু সিনিয়র অফিসারই ছিল না, পদ ছিল, এন্ট্রি লেভেলের পদ ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, নবম গ্রেডের পদের নাম ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এবং সেখানে স্যালারি কিন্তু 22,000 টাকা স্কেলে ছিল না, আরো বেশি টাকা স্কেলের স্যালারি ছিল। বুঝতে পারছেন? তো এখন এই ব্যাংকটা একটু টার্মোয়েল বা কঠিন সময় পার করছে। বাট সরকার যদি, যে সরকারি আছে বা সামনে নির্বাচিত যে সরকারি আসুক, তারা যদি গুছিয়ে কাজ করে, এই ব্যাংকের অবস্থা হয়তো ভালো হইতে পারে। কিন্তু এই মুহূর্তে এই ব্যাংকের সিচুয়েশন খুব বেশি ভালো না। কিন্তু যেহেতু এটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, এটা আপনি এখন রাখবেন, কারণ সরকার এটাকে সাপোর্ট দিয়ে এটাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করতেছে, বা বাঁচিয়ে হয়তো তুলেও ফেলবে। কিন্তু এজন্য, কিন্তু এই তিনটার পরে অবশ্যই না, এই তিনটার আগেই রাখবেন। ঠিক আছে? প্রবাসী কল্যাণ আর বেসিকের জন্য আমার ফিক্স স্ট্রাকচার, প্রবাসীকে আগে রাখা উচিত, তারপর বেসিককে রাখা উচিত। মানে এখানে এক আর এখানে দুই, একটু ভিন্ন কালার দিয়ে একটু লিখি। মানে আমি আগে এখানে এই জায়গাটা শেষ করে নিই আগে একটু, তাহলে যেটা বুঝাইলাম, এটা এক, এটা দুই, এই সেটের মধ্যে। এটা হচ্ছে এই তিনটা বলছি এই সেট, এই তিনটা হচ্ছে এই সেট। এখন আপনার যদি ভাই, এখন হচ্ছে আপনার খেলা, মানে আপনি যদি, তাহলে এখানে কিন্তু মূলত বলতে গেলে আমি যদিও তিন সেট, তো তিন সেটের ছদ্মবেশে আমি কিন্তু সেট করে ফেলছি এখানে চারটা। এখানে আমি চারটা সেট আপনার সামনে উপস্থাপন করলাম। এই হচ্ছে চারটা সেট, এই হচ্ছে একটা সেট, চারটা সেট, তাই না? এই চারটা সেটের মধ্যে এখন আপনি চিন্তা করেন আপনি কোনটাকে আগে রাখবেন। আপনার যদি একদম কোর ব্যাংকিং, ভালো ব্যাংকিং সেক্টরে আপনি থাকবেন, আপনার সোশ্যাল রেকগনিশন আপনার দরকার, আপনি অবশ্যই প্রথম সেটটা আগে যাবে। তাহলে তারপর দ্বিতীয় সেট, তারপর তৃতীয় সেট, তারপর চতুর্থ সেট। আমি যেভাবে সাজিয়ে রাখছি এভাবেই বলতে পারেন একদম। ঠিক আছে? যেভাবে সাজিয়ে রেখেছে সেভাবে চালতে পারেন। যেমন বর্তমান সময়ে কিন্তু আইসিবি নিয়ে কিন্তু বেশ নেগেটিভ কিছু রিপোর্ট হচ্ছে, যদিও এটা ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করে, এটার অবস্থা আবার খুব দ্রুতই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ হয়তো। কিন্তু এখন আপনি এটার জন্য চাইলে আপনি এটাকে আপনি আগে রাখবেন না, না, ব্যাপারটা এরকম না। ধীরে ধীরে এগুলো কিন্তু রিগেইন করবে। আপনি চাইলে বিডিবিএল কে আগে দিয়ে আইসিবি কে পরে দেন, তারপর হাউস বিল্ডিং দেন, বা আপনি হাউস বিল্ডিং কে আগে দেন। আগেই বলেছি এটা আমি ইতিমধ্যে কিন্তু আমি কাহিনী বর্ণনা করছি। মানে আপনার যখন কোর ব্যাংকিং অ্যাক্টিভিটি নিয়ে কাজ, তাহলে এখানে আমি যেটা দিছি এইটাই। তাহলে প্রথমে আসবে সেট এ, আমি যদি বলি এটা সেট এ আপনার প্রথম লিস্টে আসবে, সেটে আসবে আপনার প্রথম লিস্ট। তারপর সেট বি, তারপর সেট সি, তারপর সেট ডি। মানে এখানে যেটা দিয়েছি এটা হচ্ছে একদম, আমি যদি বলি সবকিছুকে কনসিডারেশনে রেখে একটা বেসিক চয়েস, হ্যাঁ, মোটামুটি সব ভালো মন্দ কামলে নিয়ে, তাহলে এই যে এখানে আমি যেটা দিয়ে দিছি এই ক্রমটাকে আপনি অনেকাংশে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? এই যে লিস্ট আছে এটাকে ব্যবহার করতে পারেন, বা সাটল চেঞ্জেস আনতে পারেন। যেমন আমি বলে দিছি, যেমন এই যেখানে দেখেন বলে দিছি যে হয়তো আপনার কৃষি উপরে উঠতে পারে, অগ্রণী নিচে নামতে পারে, রাখতে পারে। হইতে পারে যে অ্যাপ্লাই করতেছেন আপনাদের মধ্যে কেউ একজন আছেন যার বাবা অগ্রণী ব্যাংকে জব করতো, তাহলে আপনি অগ্রণী, কৃষি, সোনালীর মধ্যে আপনি অগ্রণীকে প্রায়োরিটি দিতে পারেন। আপনার ফাদারের ওখানে পরিচয় আছে, আপনার একটা পোস্টিং এর সময় সে হয়তো একটা জায়গায় একটু কথাবার্তা বলে হয়তো আপনাকে ভালো পোস্টিং সে ব্যবস্থা করেও দিতে পারে। বাস্তবতা যেটা সেগুলো বলতেছি, হ্যাঁ, তো এগুলো ভ্যারি করবে। তো আমার মতে সোনালী ব্যাংক তাহলে প্রথম সেট, দ্বিতীয় সেট, তৃতীয় সেট, চতুর্থ সেট হচ্ছে এভারেজ একজন প্রার্থীর জন্য। এখন আপনার ক্ষেত্রে যদি চিন্তা হয় যে না, আমার ট্র্যাডিশনাল ব্যাংকিং না, আমি কনফিডেন্ট, মোটামুটি আমি পরীক্ষা দিলে আমার চাকরি টাকরি হবে, আমি একটু, আমি কিছুটা সোবার বা আমি একটু কর্পোরেট ফ্লেভার নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে শুধু চেঞ্জ হবে কি, শুধু আপনার হয়তো সেট ওয়ানটা আগে চলে যাবে। এই সেট ওয়ানটা আপনি আগে দিবেন, তারপর সেট টু, তারপর সেট থ্রি, তারপর হচ্ছে সেট ফোর। সেট ফোর এর জায়গা ফিক্সড, সেট থ্রি এবং ফোর এর জায়গা ফিক্সড। এটা নিয়ে নরচরণ, আপনার নড়াচড়া করবেন এই পাঁচ, মানে হচ্ছে আপনার এই ছয়টা নিয়ে, আমার দৃষ্টিতে এই ছয়টা নিয়ে। এখন অনেক ক্যাটাগরি, হ্যাঁ, এখন আমি কাজ করতে চাই, ঢাকায় থাকতে চাই, আবার আমি চাই আমার স্কিন টোনও ভালো থাকবে, আমার জন্য চয়েস ভালো কোনটা ভাইয়া বলেন? না আপনার চামড়ার রং কিসে ভালো থাকবে ভাই, এগুলা নিয়ে ভাই কখনো বলা সম্ভব না। হ্যাঁ, আজকে একটা ব্যাংকে হয়তো এজিএম প্রমোশন নেওয়ার পর কার লোন আছে, অন্য একটা নাই, যখন থাকবে একই ধরনের সুযোগ সুবিধা সাধারণত প্রায় সব ব্যাংকেই দেয়া হয়। ঠিক আছে? কোভিড এর পর থেকে কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো তুলনামূলকভাবে বন্ধ। তো ক্যারিয়ার গ্রোথের কথা চিন্তা করলে আপনি যদি এটা দেন, এটা কিন্তু কোনোভাবে খারাপ না। এখন এখন আপনি চিন্তা করবেন যে যদি এটা চেঞ্জ হয়ে যায়, যদি এটা হয়, যদি ওইটা হয়, ভাই এত যদি কিন্তু দিয়ে জীবন চলে না। হ্যাঁ, আপনি হয়
দেন ব্যাংক ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার করবেন, এটাকে আপনি আগে রাখতে পারেন সেট ওয়ান কে। না হলে আপনি সেট টু কে মানে যেটাকে বলছে এটাকে আপনি আগে দেন, এটাও একটা স্মার্ট চয়েস, এটা নিয়ে কেউ জাজ করলে কিছু করার নাই। আর আপনি যদি প্যারা খান, ধরেন আপনি চাকরি করেন আইসিবি তে, কেউ জিজ্ঞাসা করলো কিরে কোথায় চাকরি করিস, বা আপনার ফাদারের নাম হচ্ছে এক্স, আপনার এলাকার গ্রামের একজন বলছে এই অমুকের ছেলে এক্স এর ছেলে কই চাকরি করে রে, বলে তো সরকারি ব্যাংকে চাকরি করে, বলে কোথায় চাকরি করে, বলেন আইসিবি, বলে আইসিবি এটা আবার কোন ব্যাংক। কারণ এইটা শুনলে যদি আপনার সেন্টি খেয়ে যান, আপনি আপনার প্যারা লাগে, আপনি আঘাত পান, তাহলে ভাই আপনি সেট ওয়ানে যে আগে যেটা বলছি সেট ওয়ান আগে, তারপর সেট টু, তারপর সেট থ্রি, সেট ফোর। সেট থ্রি ফোর নিয়ে কোনো আলাপ আলোচনা নাই, আলাপ আলোচনা হবে সেট ওয়ান আর টু নিয়ে। তো এটাকে আগে দেন, এটাকে পরে দেন, এই হচ্ছে ভাই চয়েস। হ্যাঁ, এছাড়া এইটা নিয়ে হ্যাঁ হ্যান হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা যদি আপনি, আমি একটু বলি দাঁড়ান, আমি কিছু কন্টেন্ট দেখলাম আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। আই এম নট জাজিং, মানে আমি জাস্ট বলছি, যারা কনফিউজ পাবলিক আপনারা তারা তো আরো বেশি কনফিউজ হয়ে যাবেন এই জিনিসগুলো দেখে। কি বলা হইলো যে আহ ব্যাংকের পাশাপাশি পড়াশোনা করতে ইচ্ছুক অর্থাৎ বয়স আছে, আপনার আবার ছিমছাম পরিবেশ যাদের পছন্দ তাদের জন্য একটা, আবার ব্যাংকে চাকরির পাশাপাশি ছোটখাটো ব্যবসা করতে চান আপনি, বাইরে এত এরকম সেগমেন্ট করলে, যে ব্যাংকে চাকরি করে পাশাপাশি আপনি হ্যাঁ আপনার টক্সিক গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চান, তাহলে আপনার জন্য চয়েস লিস্ট কোনটা? হ্যাঁ, বা ব্যাংকে চাকরি করার পাশাপাশি আপনার টক্সিক একটা বয়ফ্রেন্ড আছে, বা আপনার যার কাছে বা আপনার হাজবেন্ড আছে, ইতিমধ্যে হাজবেন্ড হচ্ছে টক্সিক প্যারা দেয় আপনাকে, তার জন্য কোনটা? এইরকম ভাই ক্যাটাগরি শেষ হবে না। বাংলা কথা, সেট থ্রি সেট ফোর কে যার জায়গায় আছে সেখানে রেখে দেন, সেট ওয়ান এবং টুর মধ্যে যদি আপনার নাম শুনে আলটিমেটলি ওই যে বললাম কোর ব্যাংকিং অ্যাক্টিভিটি পছন্দ হয়, তাহলে এই সেট ওয়ান কে আগে রাখবেন। আর যদি একটু ডিফারেন্সিয়েটেড জিনিসপত্রের সাথে আপনি ওকে ঢাকা শহরে বা বিভাগীয় শহরে পোস্টিং চান, পোস্টিং, মা মা বাবা কথা বলছে মা প্লিজ। আর যদি আপনি বিভাগীয় শহরে পোস্টিং চান, বা আপনি পোস্টিং এ শুরু থেকে জয়নিং এর শুরু থেকে পোস্টিং না চান, তাহলে সেট ওয়ান আগে দিবেন। এবং এবং সেট ওয়ান এবং সেট টুর মধ্যে কি ক্রম হবে সেটা আমি এখানে বলেছি। ঠিক আছে, আপনার কি বুঝতে পেরেছেন কথাটা? বলেন তো, এটা নিয়ে রং ঢং নাটক করার কিছু নাই আর, কথা বুঝেছেন কিনা? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। আমার মেয়েটা সাথে দুষ্টামি করতেছিল পাশে, একটু সরি ফর দ্যাট, এক দুই মিনিটের জন্য। সমস্যা হ্যাঁ, নেই স্যার। তো চয়েস লিস্ট নিয়ে কারো কোনো ইস্যু আছে কিনা, এখানে কারো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে বলেন তো শুনি একটু আপনাদের কোয়েশ্চেন কেমন, 2 মিনিট কথা বলি, তারপর আবার মূল জায়গায় যাবো। না না স্যার, স্যার, আপনি যেটা দিচ্ছেন ওইটাই ফলো করবেন। কথা নাই, সুন্দর একটা ভাবে বুঝাইছেন। ভাই এখানে বুঝছেন, এখানে এত জয় মানে আপনি এইটা কিভাবে রাখবেন, এটা মানে এখন আমার যদি ছোট ভাই বা আমি যদি এখন আবার ব্যাংকে অ্যাপ্লাই করতাম, আল্লাহ মাফ করুক, মানে যদি করতে হইতো, আমি এইভাবে চিন্তা করতাম, ঠিক আছে। এখন স্বাভাবিকভাবে যে যে ব্যাংকে চাকরি করি আমরা, আমাদের একটু ওইটার প্রতি একটা এফেকশন থাকে। আবার যারা কেন্দ্রীয় ব্যাংকে চাকরি করে তারা দেখবেন একটু সোনালী ব্যাংকের কথা একটু বেশি বলবে, ঠিক আছে। বা কেউ হয়তো কৃষিতে চাকরি করে, সে বলবে কৃষি দ্বিতীয়তে দিতে পারেন, হ্যাঁ। বা কেউ হয়তো হাউস বিল্ডিং আছে, সে বলবে সবার আগে হাউস বিল্ডিং দিবেন, হ্যাঁ। এরকম এক একজন এক এক ধরনের প্রিফারেন্স থাকে, ইটস ওকে, সমস্যা নেই। আমি চাকরি করলে হয়তো আমারও থাকতো, হ্যাঁ, স্বাভাবিকভাবেই। কিন্তু রিয়েলিটি যেটা সেটা আপনাকে এখানে বললাম, এর মতো করে একটা চয়েস লিস্ট দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। এইটা নিয়ে 10-15 দিন মানে আপনার সময় নষ্ট করার আপনার লাক্সারি নাই। যেটা করে তারা হচ্ছে মানে কি বলবো, মানে বোকা স্বর্গে বাস করতেছে, ঠিক আছে। এগুলো নিয়ে এত কথাবার্তা কাজ করা যাবে না, এটা নিশ্চিত থাকেন। ওকে, আচ্ছা, এখন আসেন প্রিপারেশন গাইডলাইন নিয়ে আমি আরো বিস্তারিত কথা বলবো সামনে। আমি 7 তারিখে একদম এটা একদম ইন ডেপথ প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক আমি একটা বিস্তারিত গাইডলাইন দিব। আজকে একটা জেনেরিক এবং একটা শর্ট গাইডলাইন দিব আসলে, ঠিক আছে। যে আসলে এই মুহূর্তে যারা একদম নবিশ এভাবে প্রিপারেশন শুরু করবেন, মানে আপনাদের শুরুটা আসলে কোথা থেকে হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে, এই প্রিপারেশনটা নেওয়ার সময় অনেকে একটা সেগমেন্টেশন করেন, যে আমি নিচ্ছি কি, আমি নিচ্ছি হচ্ছে সিনিয়র অফিসার পদের প্রিপারেশন। তো সিনিয়র অফিসারের কাছে এডি, এডি পদ এটা তো উচ্চমার্গীয় পদ, ইয়েস এটা রাইট। এডি সোশ্যাল রেকগনিশন বলেন, ব্যাংকিং সেক্টরে আপনার কম্পারেটিভলি গ্রহণযোগ্যতা বলেন, বা ব্যাংকিং ক্ষেত্রে পাওয়ার এক্সারসাইজ বলে যদি কিছু থাকে সেটার কথা যদি বলেন, সেই দিকে অবশ্যই এডিটা সিনিয়র অফিসার থেকে অবশ্যই বেটার পোস্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কোনো সন্দেহ নাই এতে। বাট আপনি তো এখানে এখন ব্যাংকের কর্মকর্তা না, আপনি প্রস্তুতি নিতেছেন। প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এইরকম ঘটনা হর হামেশা ঘটেছে পূর্বে,
যে হয়তো এডির পরীক্ষাটা যে প্রশ্নপত্রে হয়েছে, প্রিলিমিনারি কথা আমি ইনিশিয়ালি বলতেছি, বা রিটার্নের কথা বলতে পারেন, এডির প্রশ্নের যে গুণগত মান ছিল, আমি অতীতের কথা বলতেছি, সিনিয়র অফিসার, এমনকি কিছু কিছু ক্ষেত্রে অফিসার পদ বা দু একটা পরীক্ষা অফিসার ক্যাশ পদে প্রশ্নের কোয়ালিটি বা প্রশ্নের কাঠিন্য জেনারেল পাবলিকদের জন্য বা জেনারেল স্টুডেন্টদের জন্য প্রশ্নের ডিফিকাল্টি লেভেল এডি পদের প্রশ্নের ডিফিকাল্টি লেভেলের থেকেও বেশি ছিল। ঠিক আছে, এরকম অবস্থা ছিল, এরকম সিচুয়েশন ছিল। সো প্রিপারেশন নেওয়ার সময় আমি সিনিয়র অফিসার প্রিপারেশন নিচ্ছি, তার মানে আমাকে হয়তো অনেক কিছু না পড়লেও হবে, এডির জন্য পড়তে হইতো। এই লেভেলের মানে বোকামি কিন্তু ভুলেও করবেন না। এটা কিন্তু একদম একটা সিরিয়াস লেভেলের অফেন্স। ঠিক আছে, এইটা একটা একদম সিরিয়াস লেভেলের অফেন্স, এ কাজ করবেন না। কেন করবেন না? কারণ হচ্ছে আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন, আপনি জানেন না আপনি সিনিয়র অফিসার পদে চাকরিটা পাবেন কিনা। সিনিয়র অফিসার বলেন, এডি বলেন, অফিসার জেনারেল বলেন, হ্যাঁ, অফিসার ক্যাশ বলেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোচিং সেন্টার থেকে ভিন্ন ভিন্ন রকম কোর্স ছাড়বো। অফিসার জেনারেল কোর্স, সিনিয়র অফিসার কোর্স, এডি কোর্স ছাড়বো, বিভিন্ন জন ছাড়তেছে, প্রাইভেট ব্যাংক কোর্স। এগুলায় যে কোনো একটা জায়গায় চাকরি পাওয়ার দক্ষতা যার আছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি সব জায়গায় চাকরি পাওয়ার দক্ষতা তার আছে। অর্থাৎ আপনি একটা কোর প্রিপারেশন নিবেন, সেই প্রিপারেশনটা আপনাকে ওই এডির প্রিপারেশন কমপ্লিট করবে, এসওটাও করবে, অফিসার জেনারেল অফিসার ক্যাশও করবে, প্রাইভেট ব্যাংকের এমটিও বা পিও করবে ভাই। ঠিক আছে, তো এগুলোর জন্য ডিফারেন্সিয়েটেড কোনো প্রিপারেশন নাই। ডিফারেন্সিয়েটেড মানে কোনো বিষয়বস্তু এখানে নাই, মানে আপনি একটা কোর প্রিপারেশন নিতে হবে এবং সেই প্রিপারেশনটা চিন্তা করতে হবে সম্ভাব্য সব থেকে বেস্ট প্রিপারেশন কোনটা সেটা আমি নিব। কারণ এক এক পরীক্ষার জন্য তো আপনি এক এক প্রিপারেশন নিবেন না। অনেক রাস্তা মনে হইতে পারে ও সিনিয়র অফিসারের জন্য এক ধরনের প্রিপারেশন, বাংলাদেশ ব্যাংক এডির জন্য আরেক ধরনের প্রিপারেশন। মোটেও ব্যাপারটা এরকম না, ব্যাপারটা মোটেও এরকম না। বরঞ্চ আপনি একটা প্রিপারেশন নিবেন, ওই প্রিপারেশনটার উপরেই আমল করে করে ধীরে ধীরে আপনি একাধিক জায়গায় আপনি চাকরি বাকরি পাবেন। ঠিক আছে, এইটা আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে। এখন আমি আপনাকে প্রথমে হচ্ছে, যারা এখানে আছেন, আপনাকে অ্যাটলিস্ট 3 থেকে 4 দিনের একটা গাইডলাইন আপনাকে আমি বলতেছি। আপনার প্রথম কাজ, যুদ্ধে যাওয়ার আগে সাংজু নামে একজন কি দার্শনিক ছিলেন, ওনার কথা ছিল যে কি, প্রথম কথা ছিল হচ্ছে কি আপনার, আপনার আগে নিজেকে চিনতে হবে। নিজেকে চিনা মানে আপনার দুর্বলতা, হ্যাঁ, আপনার দুর্বলতা, এর পাশাপাশি হচ্ছে কি আপনার স্ট্রেংথ, আপনার উইকনেস, আপনার স্ট্রেংথ, এগুলো আপনাকে জানতে হবে, যেটা কোন সময় বলে সোট অ্যানালাইসিস। ঠিক আছে, হোয়াট এভার। তো প্রথমত আপনার কাজ হচ্ছে, যারা একদম নতুন প্রার্থী, সবার আগে আপনাকে আপনার শত্রুকে চিনতে হবে। আপনার শত্রুকে, আপনার শত্রু হচ্ছে বিভিন্ন ব্যাংকের পরীক্ষার প্রশ্ন। এখন অনেকেই আছেন পরীক্ষা প্রিপারেশন নেওয়ার মানে হচ্ছে আগে হচ্ছে বিআইবিএম এর একটা বই কিনবেন। কিনতে পারেন, এই কেনাতে কোনো ভুল আছে আমি সেটা বলছি না, বাট এটাই যে আপনার জন্য চূড়ান্ত সেভিয়র হিসেবে কাজ করবে ব্যাপারটা মোটেও এরকম নয়। আপনাকে যেটা দেখতে হবে, কারণ কি জানেন, এই সিনিয়র অফিসার পদের পরীক্ষাটা বিআইবিএম করতে পারে, রাইট, ইউ আর রাইট, বিআইবিএম করতে পারে। কিন্তু বিআইবিএম এতদিন যে প্যাটার্নে প্রশ্ন করেছে, সেম প্যাটার্নেই সেম কোয়ালিটির প্রশ্নই বিআইবিএম করবে তার কোনো গ্যারান্টি নেই। আবার এই পরীক্ষার প্রশ্নটা কিন্তু বিআইবিএম নাও করতে পারে। আপকামিং টাইমে যদি এই প্রশ্ন প্রণয়নের দায়িত্ব যদি আমরা অন্য কোনো এক্সাম অ্যাডমিনিস্ট্রেটরের হাতে চলে যায়, এটা আইবিএ হইতে পারে, ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি হইতে পারে, অন্য যে কেউ হইতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রার্থী হিসেবে কোন রকম উচ্চ উচ্চ করতে পারবেন না, আপনার তো সেই রাইট নাই। প্রশ্ন প্রণেতা যেই হোক, সবার জন্য তো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে। আর আপনার কাজ হচ্ছে অ্যাটলিস্ট বিগত সর্বশেষ অনুষ্ঠিত 20টা প্রিলি পরীক্ষার প্রশ্ন, 20টা প্রিলি পরীক্ষার প্রশ্ন আপনি আগে দেখবেন। দেখা মানে হচ্ছে আপনার প্রথম স্টেজটাই হচ্ছে কোয়েশ্চেন অ্যানালিসিস। আমি এগুলো নিয়ে বিস্তারিত আরো কথা বলবো এই 7 তারিখে। ঠিক আছে, কোয়েশ্চেন অ্যানালাইসিস 7 তারিখে যারা জয়েন করতে চান তারা আমাদের রেজিস্ট্রেশন করে রাখবেন। তো আপনাকে 20টা প্রিলি প্রশ্ন, 20টা প্রিলির মধ্যে কতগুলো প্রশ্ন আছে এখানে, ধরেন 20টা 100টা করে যদি বলে 2000 কোয়েশ্চেন। এই 2000 কোয়েশ্চেন আপনার প্রথম কাজ হচ্ছে, আপনি যদি নতুন প্রার্থী হন, আপনার প্রথম কাজ হচ্ছে এই প্রশ্নগুলো দেখা। দেখা মানে এই না আপনাকে ওগুলো মুখস্থ করতে হবে, মোটেও সেটা না। আপনাকে যেটা নিশ্চিত করতে হবে আপনি প্রশ্নগুলা দেখতেছেন। দেখা মানে কি, ধরেন আপনার ইংলিশে একটা কোয়েশ্চেন আছে, প্রথম ইংলিশে একটা কোয়েশ্চেন, ইংলিশের প্রথম কোয়েশ্চেনটা কি আছে, কোয়েশ্চেনটার মধ্যে বলে দিল যে হোয়াট এভার, যে এ পারসন, এ পারসন হু অলওয়েজ, হু অলওয়েজ থিংস নেগেটিভ, বা হু অলওয়েজ থিংস অ্যাবাউট এ নেগেটিভ আউটকাম is called, is called dash, আসলো। A person who always thinks কি a negative, always thinks about a negative outcome is called, মানে একজন ব্যক্তি যে সবসময় একটা নেগেটিভ আউটকামের কথা চিন্তা করে তাকে কি বলা হয়?
হয়তো দেখবেন অ্যান্সার হচ্ছে কি পেসিমিস্ট, মানে নৈরাশ্যবাদী, যে সবসময় শুধু নৈরাশ্য চিন্তা করে, নেগেটিভ চিন্তা করে। এখন এই যে প্রশ্নটা আপনি কি করবেন জানেন, এই সাইডে লিখে রাখবেন যে এই প্রশ্নের টাইপটা কি। এগুলাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ ইংরেজিতে। বাংলা একটা প্রশ্ন দেখলেন, বাংলার প্রথম প্রশ্ন বলা হয়েছে যে পর্বত শব্দটির সমার্থক শব্দ কোনটি। আপনি ওই আপনার ওই বইটার পাশে লিখে রাখেন কি সমার্থক শব্দ। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আপনি এভাবে গো থ্রু করেন, সাবজেক্ট ভিত্তিক গো থ্রু করেন। এটা বাংলা হোক, ইংলিশ হোক, ম্যাথ হোক, জিকে হোক। স্পেশালি ম্যাথ বাদ দিয়ে আগে চিন্তা করেন, অন্যান্য গুলাকে আগে দেখেন। বাংলা, হ্যাঁ, ইংলিশ, জিকে, কম্পিউটার আইসিটি, এগুলো আগে দেখেন। এগুলো প্রত্যেকটা প্রশ্নের পাশে কোন টপিক থেকে এই প্রশ্নটা আসছে সেই টপিক গুলো আপনি নিজে একটু লেখেন, মুখস্থ করতে বলি নাই। আপনি যদি 20 সেট প্রশ্ন আপনি যদি এভাবে গোথ্রু করেন, আচ্ছা কোথা থেকে গোথ্রু করবেন, বাজারে প্রচলিত যে কোনো একটা বই কিনেন, যে কোনো একটা, কোনো সমস্যা নাই। কিন্তু যে বইয়ের মধ্যে সর্বশেষ অনুষ্ঠিত অন্তত 20টা, সর্বশেষ 20টা পরীক্ষার প্রশ্ন আছে, এবং এই 20টা প্রশ্ন দেখার সময় অতিরিক্ত মানে পাণ্ডিত্য দেখিয়ে কোনটা ক্যাশ অফিসারের প্রশ্ন, ও আচ্ছা আমি তো ক্যাশের পরীক্ষা দিব না, এটা আমার দেখার দরকার নেই, এই ধরনের কিন্তু বলদামি করবেন না। এগুলো কিন্তু এক ধরনের বলদ মার্কা কাজ, হ্যাঁ। কারণ কি, কারণ আমি ফার্স্টেই বলেছি, রিগার্ডলেস আপনি যখন প্রশ্ন বিশ্লেষণ করতেছেন, আপনি যদি 20 সেট প্রশ্ন বিশ্লেষণ যখন করবেন, আপনি কোন পদের পরীক্ষা, এটা এটা কি ক্যাশ অফিসার না অফিসার জেনারেল নাকি বাংলাদেশ ব্যাংকের এডি না সিনিয়র অফিসার, এগুলো এগুলো কোনো কিছু আমলে নেবেন না। সর্বশেষ অনুষ্ঠিত 20 এপ্রিলই পরীক্ষার প্রশ্ন আপনি দেখবেন। দেখলে যেটা হবে, আপনি যদি এইভাবে করে বিশ্লেষণ করেন, আপনার নিজের একটা আইডিয়া তৈরি হবে। নিজের আইডিয়া তৈরি না করে বইয়ের রেডিমেড অ্যানালিসিস দেখবেন না, নিজের আইডিয়া তৈরি করতে হবে, এই প্রশ্নগুলো দেখতে হবে। দেখলে তখন আপনার ভিতরে একটা আইডিয়া জেনারেট করবে। কি আইডিয়া জেনারেট করবে, যে রিগার্ডলেস অফ দ্য এক্সাম অ্যান্ড রিগার্ডলেস অফ দ্য এক্সাম অ্যাডমিনিস্ট্রেটর অথবা এক্সাম টেকার, যেটাই বলেন, যে কে পরীক্ষা নিচ্ছে সেইটাকে আমলে না নিয়ে, এবং কোন পদের পরীক্ষা হচ্ছে সেইটাকেও আমলে না নিয়ে আপনি জাস্ট প্রশ্নগুলো বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন পরীক্ষা বেসরকারি ব্যাংকের হোক বা সরকারি ব্যাংকের হোক, বাংলা বিষয়ে যে দেখবেন সুনির্দিষ্ট কিছু টপিক আছে, এই টপিক গুলো থেকে সব পরীক্ষায় প্রশ্ন আসতেছে, বা এই 20টা পরীক্ষার মধ্যে 17টা পরীক্ষায় প্রশ্ন আছে ওই টপিক থেকে। তাহলে আপনি যদি একদম স্মার্ট প্রার্থী হন, আপনাকে কি চিন্তা করতে হবে, আপনি যখন প্রিপারেশনটা শুরু করবেন, তাহলে অবশ্যই আগে আপনার ওই টপিক গুলো দিয়ে শুরু করতে হবে। জব প্রিপারেশন যারা শুরু করতেছেন, প্রথম কথা রাখেন, দেয়ার ইজ কি নো এন্ড টু ইট। জব প্রিপারেশনের কোনো শেষ নাই। এটা কোনো প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা না, যে আমি একদিক থেকে পড়া শুরু করলাম, সিলেবাস শেষ হয়ে গেছে, এখন আবার আমি রিভাইজ দিব, নো। আপনাকে সবকিছু পড়ার লাক্সারি বা সবকিছু পড়ার লোভ সংবরণ করতে হবে। আপনাকে চিন্তা করে আগে দেখতে হবে যে প্রত্যেকটা বিষয়ে যে প্রশ্ন প্রণেতাই প্রশ্ন করুক না কেন, বা যে পদেরই পরীক্ষা হোক না কেন, কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। যেমন বাংলা নিয়ে যখন অ্যানালাইসিস করবেন, দেখবেন প্রথমে আপনার আইডিয়া হবে যে ব্যাংকের পরীক্ষার প্রিলি পরীক্ষাগুলোতে বাংলায় দেখবেন যে গ্রামার বেস বা ব্যাকরণ বেস প্রশ্ন হয় বেশি, সাহিত্য অংশে গুরুত্ব থাকে কম। এই গ্রামারের মধ্যেও যে দেখবেন কিছু টপিক আছে যেগুলো থেকে সবসময় প্রশ্ন থাকতেছে, যে দেখবেন শুদ্ধিকরণ। 20টা পরীক্ষা যদি আপনি প্রশ্ন দেখেন, দেখবেন মিনিমাম 18টার মধ্যে যে দেখবেন শুদ্ধিকরণ নিয়ে কোনো না কোনো প্রশ্ন আছে, অর্থাৎ শুদ্ধ বানান বা বাক্য শুদ্ধিকরণ, একটা শুদ্ধিকরণে দেখবেন একটা প্রশ্ন আছে। ধ্বনি পরিবর্তন নিয়ে দেখবেন 20টা পরীক্ষার মধ্যে 15টা পরীক্ষায় প্রশ্ন আসছে, ঠিক আছে। যে দেখবেন আপনার ধরেন সমাস, সমাস থেকে প্রশ্ন আসে নাই, এসেছে। ধরেন প্রকৃতি প্রত্যয়, প্রশ্ন আসে নাই, হয়তো এসেছে। তো প্রত্যয় এত বড় একটা বিষয়, যেমন আমি অনেস্ট কনফেশন দেই, আমি পূর্বে বিভিন্ন জায়গায় বলেছি এই কথা, আমি আমার লাইফে কখনো প্রকৃতি প্রত্যয় পড়ি নাই। কেন পড়ি নাই? কারণ আমার পড়ার সময় মনে হইতো যে এক নাম্বার বা খুব বেশি হইলে 2 নাম্বার, আসলে একটা একের বেশি আসতো না। 1 নাম্বারের জন্য প্রকৃতি প্রত্যয় পড়ার ক্ষেত্রে আমার যে পরিমাণ সময় ব্যয় হবে, আমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম এর থেকে আরো ছোট ছোট বেশ কিছু টপিক আছে। যেমন ধরেন বাচ্চ, খুব ছোট টপিক, কিন্তু এই টপিক থেকে 20টা পরীক্ষার মধ্যে যে দেখবেন 8টা 9টা পরীক্ষায় প্রশ্ন আসছে। আমি যদি বলি আপনার হচ্ছে পদ, বাক্যে পদ, পদের মধ্যে যদি বলি অব্যয় পদ, এবং হচ্ছে আপনার বিশেষণ পদ, হ্যাঁ, অব্যয় পদ এবং বিশেষণ পদ থেকে প্রায় প্রশ্ন হচ্ছে। তো এগুলো তো খুব ছোট ছোট চ্যাপ্টার, 1 পেজ 2 পেজের চ্যাপ্টার, হ্যাঁ, কোনটা অনুকার অব্যয়, কোনটা অনন্যয় অব্যয়, তো ওই জিনিস আমি দেখারই টাইম পাই নাই। কোনটা কর্মকর্তৃবাচ্য, কোনটা ভাববাচ্য, এটা আমার দেখারই সময় হয় নাই। আমি ওই যে বই ধরে সিরিয়ালি পড়তে গেছি, প্রকৃতি প্রত্যয়ের খনিতে গহ্বরে, অতল গহ্বরে আমি হারিয়ে গিয়েছি, ডুবেছি আমি তোমার প্রেমের অনন্ত মায়া, আছে না, তো ওইরকম আর কি।
যে ডুবেছেন আপনি প্রকৃতি প্রত্যয়ের এই বিশালত্ব, মানে বিশালত্বে বেরোতে পারতেছেন না। সমাজ থেকে সবকিছু আসে না, আসে প্রশ্ন অ্যানালাইসিস করতে দেখবেন যে ধরেন এই 20টা প্রিলি পরীক্ষায় মোটামুটি 17টা পরীক্ষায় সমাস আসছে। এর মধ্যে দেখবেন হয়তো 12 থেকে 13টা পরীক্ষায় সমাসযুক্ত যে প্রশ্নটা আসছে সেটা দেখবেন কর্মধারয় সমাসের উপমান বা উপমিত কর্মধারয় সমাস, হ্যাঁ, অথবা অলুক সমাস, অথবা বহুব্রীহি সমাস। হ্যাঁ, এগুলো থেকে হচ্ছে আপনার ওই 17টার মধ্যে 12টাই আসতেছে। তাহলে আমি যখন সমাস পড়বো, আমি সমাসের পুরো কাহিনী পড়া বাদ দিয়ে শুরুতে কাজ কি, শুরুতে আগে আমি ভাই কর্মধারা সমাস পড়ে নিব, আমি বহুব্রীহি সমাস পড়বো, আমি অলুক সমাস সম্পর্কে জানার চেষ্টা করব যে বিভক্তি লোপ না পেয়ে কিভাবে সমাস হয়। ঠিক আছে, এইভাবে করে আমি একটা জাস্ট ডেমো দিচ্ছি, ডেমনস্ট্রেশন দিচ্ছি। আপনাকে এইভাবে করে করে আপনার পড়াটাকে কমিয়ে আনতে হবে, বা প্রথমে আপনি কই থেকে পড়া শুরু করবেন এটাকে আপনাকে বুঝতে হবে সাবজেক্ট ভিত্তিক। আপনাকে সম্ভাব্য সর্বোচ্চ এফোর্ট দিতে হবে আপনার ইংলিশ পার্টটাতে এবং হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল পার্টটাতে। কারণ চূড়ান্ত ভাবে জবটা কিন্তু নিশ্চিত হবে এই দুইটা সাবজেক্টে আপনি কতটা ভালো পারফর্ম করছেন, চোখ বন্ধ করে আপনার সেই পারফরমেন্সটার উপর। ঠিক আছে, আমি আগেই বলছি প্রিলি রিটেনের কম্বাইন্ড প্রিপারেশন নেওয়ার স্ট্র্যাটেজি গুলো নিয়ে, এগুলো সবকিছু নিয়ে আমি 7 তারিখে আলোচনা করব। আজকে জেনারিক কথা নেন, তাহলে এখন যদি বলেন যে আমার এই 3-4 দিনে করণীয় কি, এই 3-4 দিন হচ্ছে ঠান্ডা মাথায় আপনার অ্যাপ্লিকেশনটা করণীয়, অ্যাপ্লাইটা করে ফেলেন। অ্যাপ্লাইটা করে ফেলেন। অ্যাপ্লাইটা করে ফেলার পর কাজ কি, কাজ হচ্ছে আপনি লিস্ট আপনার বাসায় যে বইটা আছে সর্বশেষ 20 সেট প্রিলি প্রশ্ন আগে আপনি একটু গো থ্রু করেন, এবং আমি আপনাকে যে প্যাটার্নে করতে বললাম এই প্যাটার্নে করেন। তখন আইসিটির একটা প্রশ্ন আসছে, হয়তো বললো যে নিচের কোনটি একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, সাইডে লিখে রাখেন ডেটাবেস, ডাটাবেস, হ্যাঁ, এভাবে লিখে রাখেন। হ্যাঁ, বলো নিচের কোনটি একটি সার্চ ইঞ্জিন নয়, পাশে লিখে রাখেন সার্চ ইঞ্জিন, এরকম করে লেখেন। তাহলে আপনি নিজে অনেক কিছু আপনার ভেতরে ক্ল্যারিটি চলে আসবে। বিভিন্ন সময় আমরা যে ওল্ড ওয়াইন ইন নিউ বটলে আপনাদের সামনে সার্ভ করি, একই জিনিস ভিন্ন মোড়কে সার্ভ করি, ওই জিনিসগুলোকে আপনি পার্থক্যটা আপনি করতে পারবেন, সেই সক্ষমতা আপনার তখন হবে, এর আগে হবে না, মোটেও হবে না। ঠিক আছে, তো নিজেকে এম্পাওয়ার করেন। তো শুরুতেই একদম একটা বই কিনে, হ্যাঁ, আমি 7 তারিখে আমি একদম একটা বিস্তারিত একটা বুক লিস্ট নিয়ে কথা বলবো। এই প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক আপনাদের কোন কোন বইগুলো আপনার প্রয়োজন এটা আমি অবশ্যই কথা বলার একটু চেষ্টা করব। এটা মানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই, মানে বই টইগুলো দেখে আমি একটা ওভারঅল, এবং যে বইগুলো নিলে মোটামুটি আপনাদের ব্যাংকের পাশাপাশি বিসিএস এও সিমিলার জায়গাগুলোতে হেল্প করবে, সেই সামগ্রিক ইনপুটটা আমি দিব। ঠিক আছে, ওইটা আপনাদের জন্য দিব। এখন ইংলিশ আর ম্যাথের ক্ষেত্রে কি করবেন, যেমন দেখেন ম্যাথটা আপনাকে একটু দীর্ঘমেয়াদে খেলতে হবে। কেন দীর্ঘমেয়াদে খেলতে হবে, কারণ হচ্ছে প্রিলির জন্য আপনি যদি মান বন্টনের কথা চিন্তা করেন, প্রিলিতে ম্যাথে থাকে 20, ইংলিশে থাকবে কত বলেন তো, ইংলিশে কত থাকে জানেন, 25। বাংলায়ও কিন্তু 25, মানে বিদ্যমান সিলেবাসে যদি কোনো পরিবর্তন না আসে সর্বশেষ সিলেবাসটা অনেকটা এরকম, জেনারেল নলেজ দিয়ে 20, আর কম্পিউটার এন্ড আইসিটি তে হচ্ছে আপনার 10। এই হচ্ছে মোটামুটি মান বন্টন। ম্যাথে যদিও এখানে মার্ক 20, কিন্তু এই 20-এর মধ্যে 12 বা 13 পাওয়া মানে হচ্ছে আপনি এভারেজ স্টুডেন্টদের কাতারে আপনি আছেন। মানে 12 মোটামুটি, আপনি যদি বলেন খুব দুর্বল লেভেলের স্টুডেন্ট, তাও দেখবেন সেই 20টা ম্যাথের মধ্যে 7টা থেকে 8টা ম্যাথ সে পারবে। তা আপনার যারা এভারেজ লেভেলের স্টুডেন্ট তারাও দেখবেন মোটামুটি 11টা 12টা পারতেছে, 10টা থেকে 12টা, 13টা বলবো না, 10টা থেকে 12টা, এটা হচ্ছে এভারেজ রেঞ্জ। যখনই আপনি মার্কসটাকে 13তে নিতে পারবেন আপনি একটু আগালেন, যখনই 14তে নিতে পারলেন আপনি অনেকটুকু এগিয়ে গেলেন, আর যে আপনি এখানে 15 বা 16 নিশ্চিত করবেন আপনি বহু দূর এগিয়ে গেছেন। ম্যাথে 20-এ 20 পাওয়া আপনার টার্গেট না, মোটেও আপনার টার্গেট না। ঠিক আছে, পেলে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনাকে প্রিলিমিনারির জন্য সবার আগে আপনাকে ম্যাথের কোর কনসেপ্টটা ডেভেলপ করতে হবে এমন ভাবে যাতে করে আপনি আপনার প্রিলিমিনারি পরীক্ষায় ম্যাথ গুলাকে তুলনামূলক দ্রুত করতে পারেন। এট দ্য সেম টাইম ওই একই, মানে আপনার হচ্ছে মাইন্ডসেট নিয়ে একই বেসিকের উপর ডিপেন্ড করে আপনি লিখিত পরীক্ষাতেও ভালো করতে পারেন। ইংলিশের ক্ষেত্রে প্রিলির প্রিপারে যে 25, এর মধ্যে দেখবেন মোটামুটি 15 থেকে 18ই হচ্ছে মেমোরাইজিং আইটেম বা গ্রামার বেসড আইটেম না, এগুলো গ্রামার বেসড আইটেম না, এগুলো আপনার মুখস্থ বিদ্যার আইটেম। এখানে ভোকাবুলারি আছে, ভোক্যাব থেকে কি আসে, ভোক্যাব থেকে সিনোনিম আসে, ভোক্যাব থেকে অ্যান্টোনিম আসে, ভোক্যাব থেকে অ্যানালজি আসে, ভোক্যাব নিয়ে হচ্ছে আপনার ফিল ইন দা ব্ল্যাঙ্কও আসে, শূন্যস্থান পূরণ আসে। এই মেমোরাইজিং আইটেমের মধ্যে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই মেমোরাইজিং আইটেমের মধ্যে আপনার আছে ধরেন আপনার ইডিয়মস এন্ড ফ্রেজ। এই মেমোরাইজিং আইটেমের মধ্যে আছে আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন।
হ্যাঁ, এই মেমোরাইজিং আইটেমের মধ্যে আপনার কি আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বললাম, হ্যাঁ এটার মধ্যে কিছু আছে, কিছু গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্ব আছে কিছু। হ্যাঁ, তো এই জিনিসগুলা পড়ার জন্য কিন্তু আপনার কোনো পীরের দরবারে মুরিদানা মানে মুরিদ হওয়ার দরকার নাই। এগুলা কিন্তু আপনার নিজের বাসায় বাজারে প্রচলিত যে কোনো একটা জনপ্রিয় বই কিনে কিন্তু এগুলো আপনি যত বেশি পড়তে পারবেন তত ভালো। এগুলো শতভাগ কেউ পড়তে পারবে না। এখন যে আপনারা বলতেছে এখন আপনি 1,000 ওয়ার্ড টার্গেট রেখে পড়া শুরু করেন, আমি মনে করি এগুলো অনেকটা সুইসাইডাল অ্যাটেম্প্ট। 1,000 ওয়ার্ড পড়া ভাই আপনি, মানে যদি বলা বুঝে বলা না যে একটা মানে ছোটবেলা একটা প্রবাদ ছিল বাংলায়, এই জন্য বলতো যে কি, যে যদি এটার মধ্যে একটু বর্ণ বৈষম্য আছে, বাট প্রাচীন মানে সময়ে বাংলা মানে একটা এরকম কথা প্রচলিত ছিল গ্রামাঞ্চলে যে জাতের মেয়ে কালো ভালো এরকম বলতো, ঠিক আছে? এরকম একটা কথা প্রচলিত ছিল। যদি এটা আমি আগেই বলতেছি, স্টেটমেন্টটা ইজ ভেরি রং, এখানে কালার দিয়ে জাজমেন্ট হচ্ছে, বাট আমি এটা মানে মূলত এসেন্সটা কি, এসেন্সটা হচ্ছে যেটা বোঝানো হইলো যে আপনার কোয়ালিটিটা ম্যাটার করে। এই 1,000 ওয়ার্ড আপনি শুধু তোতা পাখির মতো পড়ে গেছেন টেবিল কাঁপায়া বা কোচিং এর লাইব্রেরি কাঁপায়া, একদম ঢুলতে ঢুলতে করে একদম হামিং করে করে পড়ছেন, হ্যাঁ মৌমাছি যেরকম মানে শব্দ করে, কিন্তু মাথায় কোনো কিছু রাখতে পারেন নাই, বারমুডা ট্রায়াঙ্গেল সব হারায় গেছে। তাহলে ওই 1,000 পরে কোনো লাভ নাই। আপনি কাজের পড়া, যেমন জাতের করা বলুন, এরকম জাতের পড়া যদি আপনি 300 ভোকাবও আপনি পড়েন, 200 ভোকাবও যদি আপনি পড়েন, সেটাও যথেষ্ট। ঠিক আছে? আমার ব্যক্তিগত স্টোরি যদি বলি, আইবিএ তে আমার সুযোগ পাওয়া বা ব্যাংকের চাকরি পাওয়া বা বিসিএস ক্যাডার হওয়া, এই সম্পূর্ণ জার্নিতে অবশ্যই আমার জন্য সবথেকে বিগেস্ট স্ট্রেংথ ছিল আমার ইংলিশ এবং ম্যাথ, এই দুটো অংশ। তো ইংলিশে নিজের কমিউনিকেশন স্কিলের বাইরে গিয়ে বই টই দেখে ভোকাবুলারি আমি শিখেছিলাম। সেই আইবিএ তে এমবিএ তে যখন ঢুকি, সেই ঢোকার আগে মোটামুটি 276টা, এবং ওগুলাকেই মোটামুটি প্রপারলি এমন ভাবে শিখেছিলাম কন্টেক্ট সহ, ওগুলাকেই সেল টেল করে বিক্রি টিক্রি করে কিন্তু বিভিন্ন জায়গায় চাকরি বাকরিও হয়েছে, আইবিএ তো টিকছি, বিশেষ ক্যাডারও হয়েছি, 6-7 বছর স্টুডেন্ট পড়িয়ে টুড়িয়েও অনেক মানে কি টাকা পয়সা তো উপার্জন করছি, বাস্তবতা যেটা। তো আমি বলতেছি আমি 276টা পড়েন আমাকে আইডলাইজ করেন, আমি এটা মোটেও বলতেছি না। আমি এটা বুঝাচ্ছি আপনি 1,000 পড়তে পারলে সেটা গ্রেট। তো শুরুতেই এমন কোনো টার্গেট সেট করেন না যে টার্গেটটা মাঝপথে গিয়ে আপনার তেল ফুরিয়ে ফেলতে বাধ্য করে। রিয়েলিস্টিক গোল সেট করতে হবে আগে। ঠিক আছে? কিভাবে ভোক্যাব পড়তে হয়, ভোক্যাবের কোন ব্যাপারগুলো আপনাকে নজর দিতে হবে, অবশ্যই আমাদের ইউটিউবে ভোক্যাব নিয়ে আমরা একটা ভিডিও করে রাখছি। এই ভিডিওটা মাস্ট দেখবেন, এটা আপনার জন্য মাস্ট ওয়াচ। হ্যাঁ, ভোক্যাবের স্ট্র্যাটেজি, যে কোনো মেমোরাইজিং আইটেম গুলো স্ট্র্যাটেজি কি। তাহলে বাংলা কথা, ইংলিশে 25-এর মধ্যে 7 থেকে 10 আসবে সরাসরি গ্রামারের নিয়ম থেকে। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম, বা হচ্ছে আপনার টেন্সের নিয়ম, বা হচ্ছে কন্ডিশনালের নিয়ম, হ্যাঁ এগুলো থেকে আসবে। এই যে মুখে বলে দিলাম, গ্রামারের মধ্যে যা আসবে অবশ্যই দেখবেন কন্ডিশনাল থেকে একটা প্রশ্ন আসবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা প্রশ্ন আসবে, এগুলো ফিক্সড। ব্যাপারটা হচ্ছে ওই একটা প্রশ্নের উত্তর আপনার জানা ব্যাপারটা তা না। প্রিলিতে ভালো করার জন্য তাহলে মেমোরাইজিং আইটেম গুলো যদি আপনি গুরুত্ব দেন, আপনি প্রিলিতে ভালো মার্ক পাবেন। এবং মেমোরাইজিং আইটেম শেখার জন্য তো আপনার কোনো টিচারের দ্বারস্থ হওয়ার দরকার নেই, এগুলো তো আপনার নিজেরই নিজেই পড়া উচিত। কিন্তু এগুলো যদি আপনি এখানে ফাঁকিবাজি দিয়ে কোনোভাবে প্রিলি টপকেও যান, আপনি কিন্তু রিটার্নে ভালো করতে পারবেন না। কারণ রিটার্নের ক্ষেত্রে গিয়ে কিন্তু এই প্রিলিমিনারি ফেজ ইংলিশ শেখার সময় আপনি যে গ্রামার গুলা শিখতেছেন, সেই গ্রামারের কনটেক্সট গুলা, গ্রামার গুলা যদি সম্পর্কে আপনার যদি ক্ল্যারিটি না থাকে, আপনি কখনোই সঠিক এবং সার্থক ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন না। যার ফলশ্রুতিতে দিন শেষে আপনি মূল জবটা পাবেন না। কারণ যারা একদমই নতুন প্রার্থী, ব্যাংক জবের রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে প্রিলিতে থাকে হচ্ছে 100 মার্ক, প্রিলিতে 100 মার্ক, এই 100 মার্ক কিন্তু যোগ হয় না। যারা লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পায় তারা হচ্ছে প্রকৃত প্রার্থী। লিখিত পরীক্ষাটা হয় 200 মার্কের উপর ভিত্তি করে। তো এই 200 মার্কে একজন প্রার্থী যত পায়, এবং ভাইভাতে অংশগ্রহণ করলে ভাইভাতে মার্কস থাকে 25, এবং এই 25-এ যত পায়, অর্থাৎ এই 225-এর মধ্যে একজন প্রার্থী যে মার্কসটা পায়, তার উপর ভিত্তি করে মেধা তালিকাটা তৈরি করা হয়। তো এই জন্য দিন শেষে রিটেনে ভালো না করলে আপনি কিন্তু কোনো জবই পাবেন না। পিলি হচ্ছে শুধুমাত্র কি ঝড়ে বক মরবে। হ্যাঁ, তো সেই ঝড়ে বক মরে কিন্তু ফকিরের মতো কেরামতি করা যাবে না, এটা নিশ্চিত হইতে হবে। এখন এখানে হচ্ছে পিলিতে কত পাইতে হবে, ভাই ইট ভ্যারিস। আইডিয়ালি যেটা হয়, যতগুলো ফাঁকা পথ থাকে, বেসিক নিয়ম মোটামুটি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ যেটা করে, তার মোটামুটি 3 গুণ প্রার্থীকে, অ্যাপ্রক্সিমেট 3 গুণ প্রার্থীকে ভাইভায় পরীক্ষায় বসার সুযোগ দেয়, মানে ভাইভায় অংশগ্রহণ করার সুযোগ দেয়। তাহলে যেহেতু এই সার্কুলার পদ হচ্ছে 1554টা, মানে 1550, যদি 3 গুণ করেন 4,500, 4,650, 4,700 ধরেন, চূড়ান্ত ভাবে ভাইভায় ডাক পাবে প্রায় হচ্ছে 5,000-এর মতো প্রার্থী, অ্যাপ্রক্সিমেট 5,000 প্রার্থী। তাহলে ভাইভায় যদি 5,000 ডাকে, তাহলে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিবে হয়তো কত, যদি 20,000 দেয় অনেক ভালো খবর, কিন্তু এত দেওয়ার কথা না, হয়তো দেখবেন 10 থেকে 12,000 প্রার্থী। এটাই আপনাকে টার্গেট করে চিন্তা করতে হবে সর্বোচ্চ, আমার যেটা মনে হয় এর বেশি দেওয়ার কথা না।
তো এই 10 থেকে 12 হাজার প্রার্থী রিটার্ন দেওয়ার সুযোগ পাবে। তার মানে এই 10 হাজার প্রার্থী যদি রিটার্ন দেয়, তার মানে কি প্রিলিতে যে আপনারা 2 লক্ষ দিলেন বা 1 লক্ষ দিলেন, সেখান থেকে টিকবে 10 হাজার বা 12 হাজার। তার মানে কি যে যতজন প্রার্থী তারা নিবে বলে নির্ধারণ করবে, তারা নির্ধারণ করলে আমরা 12 হাজার প্রার্থী নিব। ওই 12 হাজারতম জন গিয়ে যত মার্ক পাবে সেটাই কাটমার্ক। এখানে কাটমার্ক বলতে কিছু নাই। বাট আপনাকে যে চিন্তা করতে হবে অবশ্যই আপনার প্রিপারেশনে যাতে এমন জায়গায় থাকে যাতে আপনি একটা প্রিলি পরীক্ষা দিয়ে 70% মার্ক আপনি তুলতে পারেন, এই টার্গেটে আপনাকে পড়াশোনা করতে হবে। তাহলে আপনি 60% প্লাস আপনি তুলতে পারবেন। ঠিক আছে, 70% দিয়ে যদি এই সকল সমন্বিত পরীক্ষায়, কম্বাইন্ড পরীক্ষায় 60% আপনার কাজ হয়ে যেতে পারে। কিন্তু আবার অনেক পরীক্ষা যেখানে পদ ও সংখ্যা কম, টেকানো হবে অনেক কম প্রার্থী, সেখানে 70% আপনার কাজ নাও হতে পারে। সো ইট ভ্যারিজ, এগুলো এগুলো ভ্যারিয়েবল। ঠিক আছে, তো আশা করছি ইনিশিয়াল ফেজে যারা একদম নতুন প্রার্থী কিভাবে প্রিপারেশন শুরু করবেন, প্রথম কথা হচ্ছে আজকে আমাদের মূল এজেন্ডা ছিল চয়েস লিস্ট। তো সেই চয়েস লিস্টটা নিয়ে আমি আসলে আপনাদেরকে আবার আমার একটা ইনপুট দিয়ে এসে একটা ব্যাংকে বিশেষায়িত বলে কনফিউজ না করে, ইতোমধ্যে আপনারা বিভিন্ন চয়েস লিস্ট দেখেছেন, অনেকে অনেক জায়গায় আবার বলছে কমেন্ট করেন, কমেন্ট করলে চয়েস লিস্ট দিব আপনাদেরকে। অনেক জায়গা থেকে আপনারা এরকম মানে পবিত্র কি বলবো আসলে, মানে স্যাক্রেড জিনিসপত্র পাইতেছেন আপনারা, এগুলা খুব একদম পবিত্র জিনিস, ধরা ছোঁয়া যাবে না। তো সেই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য মানে আমিও প্রার্থী হিসেবে চিন্তা করে ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাদের যাতে সহজ হয় সেই ব্যাপারটা এখানে দেখার চেষ্টা করলাম। আর প্রিপারেশন গাইডলাইনটা আজকে বলতে গেলে কিছুটা বোনাস, আমরা আসলে ইনিশিয়াল ইনপুট দিলাম। তো 7 তারিখে আমরা চূড়ান্ত কথাবার্তা বলবো। তো এখন ভাই আমি ওই যে বললাম এই পর্যন্ত সব চ্যারিটি কথাবার্তা, এখন চূড়ান্ত হবে যদি আমি 2 মিনিট যদি সময় নেই। আমরা তো ভাই একটা চ্যারিটি অর্গানাইজেশন না। আমি এখানে এত কথা বলছি কেন? ফেম নেওয়ার জন্য না, অবশ্যই না। আমারও এখানে অবজেক্টিভ আছে, সেটা কি? মনিটরি গেইন, টাকা পয়সা রিলেটেড বিষয় ভাই। অনেকে বলেন আপনি তো ব্যবসা করতে আসেন। হ্যাঁ, ব্যবসা করতে আসছি ভাই, তো এই ব্যবসা অত বেশি ফিট করে না, এত লাভজনক ব্যবসা না। এর থেকে আর অনেক লাভজনক ব্যবসা করেছি জীবনে বা করি। হ্যাঁ, হোয়াট এভার, আসেন। তো এখানে যেটা হয়েছে, আমরা গেম চেঞ্জারের পক্ষ থেকে আমাদের ওই ভিন্ন ভিন্ন এক এক নামে, ভিন্ন নামে ভিন্ন ভিন্ন কোর্স আমরা এভাবে দিব, ব্যাপারটা এরকম না। আমাদের একটা কোর্স আমরা অপারেশনাল রেখেছি, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডি নাইট রাইডার ব্যাচ। ব্যাচের সাথে নাম আছে এডি, তার মানে এটা শুধু এডির জন্য ডেডিকেটেড ব্যাচ না। এখানে আমরা মূলত ব্যাংকের প্রিপারেশনের সব থেকে হাইয়েস্ট বেঞ্চমার্কটাকে হিট করানোর জন্য, অর্থাৎ ধরেন আপনার বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষার প্রশ্ন যদি আইবিএ করে, তো এই ব্যাপারটাকে আমলে নিয়ে, আইবিএ করবে সেটা বলতেছি না, তাহলে একজন প্রার্থীর যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত ছিল ম্যাথ এবং ইংলিশে, আমরা সেভাবে আমরা পুরো আউটলাইনটা সাজিয়েছি 75টা ক্লাসের। এখানে ম্যাথ ইংলিশে ডেডিকেটেড ক্লাসই আছে 55টা, এবং এই সবগুলা ক্লাস আমি নিজে ব্যক্তিগতভাবে কন্ডাক্ট করতেছি। ঠিক আছে, আমাদের এখানে আমরা কোর্স অপারেশনাল আছে। তো এই মুহূর্তে আমরা নতুন ব্যাচ দিয়ে ওখানে আমরা আবার সেই সার্ভিস হলো কয়েকটা ক্লাস কমিয়ে ওই মাইন্ড গেম আমরা আলটিমেটলি খেলতে পারবো না। ঠিক আছে, যারা অনলাইনে ক্লাস করেন, আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম, আমাদের প্রিন্টেড বড় বড় শিট নেই, কিন্তু আমরা বিভিন্ন আপডেটেড ম্যাটেরিয়ালস গুলো দিয়ে থাকি পিডিএফ আকারে, এবং আমাদের ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকে। তো এডি নাইট রাইডার ব্যাচটায় যারা এনরোল করেছেন ইতিমধ্যে বা যারা করবেন, এটা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক না, সহজ কথা ব্যাংকের একটা ওয়ান স্টপ সলিউশন কোর্স হিসেবে আমরা সাজিয়েছি। যে আপনি ব্যাংকের জন্য কোচিং করবেন, সিদ্ধান্ত নিছেন যে কিছু একটু মেন্টরিং আপনি নিবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ম্যাথ ইংলিশের সর্বোচ্চ প্রিপারেশনটা একদম আইবিএস স্ট্যান্ডার্ড ম্যাথ পরীক্ষার হলে সম্ভাব্য সর্বাপেক্ষা দ্রুততম সময় যদি করতে হয়, এটা ডেডিকেটেড প্রিলির কোর্স, তাহলে আপনার যেভাবে করতে হবে ওগুলোকে আমলে নিয়ে আমরা প্রায় 35টা ক্লাসের প্রোগ্রাম সাজিয়েছি। যার মধ্যে আজকে যারা এনরোল করবেন তারা যে বা কালকে আজকে এবং কালকের মধ্যে যারা এনরোল করবেন তারা দেখা যাবে 12টা ক্লাস আপনি রেকর্ড পাবেন। একটা সেগমেন্টের ক্লাস আমরা রেখেছি, বাকি 2টা সেগমেন্টের ক্লাস আপনারা কিন্তু লাইভ করতে পারবেন। ইংলিশের ক্ষেত্রে 20টা ক্লাসের মধ্যে মাত্র একটা টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমরা ক্লাসটা নিয়েছি, আর সব ক্লাস এখনো বাকি আছে, সেই ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। তো এই সবগুলো ক্লাস ম্যাথ এবং ইংলিশের শতভাগ ক্লাস আমি শেখ শাহির আহমেদ আমি নিজে কন্ডাক্ট করি এবং আমি করছি। ঠিক আছে, যারা আমাদের এই কোর্সের ডেমো ক্লাসও দেখতে চান, তারা ডেমো ক্লাসটা আপনারা এটা দেখতে পারবেন। সো আজকের দিনে যদি আপনি চিন্তা করেন আপনি এখন প্রিপারেশনটা শুরু করবেন, আমাদের এই বাংলাদেশ ব্যাংক এডি নাইট ট্রেডার ব্যাচটাই হচ্ছে আপনার গো টু ব্যাচ, এটা আপনাকে হেল্প করবে। এই কোর্সটা করলে আপনার চাকরি হয়ে যাবে? নো, মোটেও এরকম না, কিন্তু আপনার প্রিপারেশনটা একটা হাইস্ট বেঞ্চমার্ক হিট করবে, এটুকু আমরা বলতে পারি। এবং আপনার প্রিপারেশনটা সম্ভাব্য সব থেকে ডিফিকাল্ট সিনারিওতেও প্রশ্ন কেমন হতে পারে ওই ব্যাপারটা আমলে নিয়ে আপনার প্রিপারেশনটা হোপফুলি দাঁড়াবে। ঠিক আছে, তো আমরা বলছি এই কোর্সে আপনি এখন আসেন, আপনি 20টা থেকে 21টা আপনার রেকর্ড ক্লাস দেখতে হবে, আর 54টা ক্লাস আপনি লাইভ পাবেন। ঠিক আছে, আজকের পর আজকে আমি এই সেশনটা নিচ্ছি 4 জানুয়ারি বা 4ই জানুয়ারি। হ্যাঁ, তো আমাদের দেখা যাবে হয়তো আগামীকাল বা পরশু থেকে আবার ক্লাস আরেকটা হয়তো হয়ে যাবে, তখন আবার এটা কি 21-এর জায়গায় 22 হয়ে যাবে, এখানে 53 হয়ে যাবে।
হ্যাঁ, আসলে ক্লাস এখানে আরো বেশি দেওয়া আছে। তা আপনারা যদি আমাদের কিছু ক্লাস দেখতে চান, যেমন ম্যাথের ক্লাস দেখছেন কেমন হয়, ম্যাথের ক্লাসগুলো আপনাদের এখানে দিয়ে দেওয়া আছে। ইংলিশের ক্লাস দেখতে চান সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট, সেটাও আমরা যারা ফেসবুকে যুক্ত হয়েছেন ফেসবুকে কমেন্টে আমরা আপনাদের জন্য দিয়ে দিয়েছি। আমাদের কোর্স ফি গতানুগতিক ভাবে একটু বেশি থাকে, অনেকে বলেন, কথা সত্য। কারণ হচ্ছে আমরা অধিক সংখ্যক স্টুডেন্ট পড়াই না, বা যদি বলেন অধিক সংখ্যক স্টুডেন্ট পাইও না, পড়াইতেও চাই না। কেন? মানে আমরা যে ক্যালিবারে পড়াইতে চাই, বা যে মানে ওয়েটাতে, যে মেথডটা মানে অ্যাপ্লিকেট মানে মানে কি বলবো আসলে অ্যাপ্লাই করে পড়াইতে চাই, সেখানে আসলে আমরা আসলে সব ফ্যাক্টস বলার চেষ্টা করি। তো তো সুগার কোটিং করে কথাবার্তা বললে এই ব্যাপারগুলোকে কম্প্রোমাইজ করে আরো বেশি সংখ্যক স্টুডেন্ট আমরা আরো কিছু সংখ্যক বেশি পাইতাম। হ্যাঁ, তবে প্রথাগত প্রতিষ্ঠানগুলো তো 500 700 এইভাবে শুরুতে হয়তো আমরা পেতাম না, কারণ সবার ওই মাইন্ডসেট এখনো তৈরি হয় নাই। ঠিক আছে? তো উইথ নো অফেন্স, তো যারা আসলে একটা কংক্রিট প্রিপারেশন নিতে চাচ্ছেন, এবং একটা প্রিপারেশনে বাংলাদেশ ব্যাংকের এডি, সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার, বেসরকারি ব্যাংক এর পাশাপাশি পেট্রো বাংলার মতো প্রতিষ্ঠানগুলোর প্রিপারেশন যারা মানে পেট্রো বাংলা, এনএসআই, দুদক এই সংক্রান্ত, অর্থাৎ বিসিএস ব্যতীত 9th গ্রেডের বাংলাদেশের সব থেকে টপ জব গুলার প্রিলির প্রিপারেশন যারা নিতে চাচ্ছেন, এইটা ওয়ান অফ দ্য বেস্ট পসিবল আমি বলবো একটা আউটকাম ইনশাল্লাহ আপনাদেরকে দিবে। নিজের বংশ সবাই করে, নিজের ঢোল নিজে বাজাইতে হয়। মানে আমার কাছে ঢোল আছে, আমি যদি না বাজাই আপনি জানবেন কিভাবে? আপনার একটা প্রোগ্রামে ঢোলের প্রয়োজন, আপনি জানেনই না যে মিস্টার শাহিরের কাছে একটা ঢোল আছে, এই জন্য বাজাচ্ছি আর কি। হ্যাঁ, এগুলো আইবি আমাদের শিখিয়েছে, হোয়াট। তো এই জায়গাগুলো থেকে এটা হচ্ছে আমাদের এখানকার কোর্স। আমরা এই কোর্সের শুরুতে সকল ধরনের ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে ট্যাগ প্রাইজের একটা হোক্স আমরা বলি 6,000 6,500, এত টাকা দিয়ে তো ভর্তি হওয়ার স্টুডেন্টের ক্যাপাসিটি নাই, স্টুডেন্ট হবেও না। তো আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা এখানে 4,000 টাকা করে আমরা স্টুডেন্ট এনরোল করিয়েছিলাম ব্যাচ যখন শুরু হয়। এই মুহূর্তে আজকে থেকে শুরু করে, আজকে এবং কালকে, আজকে থেকে শুরু করে একদম 7 তারিখ পর্যন্ত আমি বলে দিচ্ছি, কারণ 7 তারিখ আমি সেম অফারই পিচ করবো, এর থেকে বেশি কিছু না। আমাদের 21টা রেকর্ড এবং 54টা লাইভ ক্লাস সহ আমাদের এই প্রোগ্রামটাতে রেকর্ড ক্লাসগুলা ক্লাস হয় আমাদের জুম অ্যাপে। এর পাশাপাশি সিক্রেট গ্রুপে আমরা ফেসবুকেরও লাইভ স্ট্রিম করি। ক্লাসের রেকর্ড গুলো আজীবন থাকবে, লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। এই কোর্সটাতে যারা এই সিচুয়েশন, অর্থাৎ এই যে রেকর্ড ক্লাস এই আজকে 4 তারিখ, জানুয়ারি 4 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যারা এনরোল করবেন, তাদের জন্য একদম ফিক্সড কোর্স ফি হচ্ছে, কেউ যদি আসতে চান বাধ্যতামূলক না, 2500 টাকা, ফিক্সড 2500 টাকা। ঠিক আছে? এটা আপনারা করতে পারবেন। কারো যদি লেটস সে ফাইন্যান্সিয়াল ইস্যুস থাকে, আপনি অফার অ্যাভেল করেন। 7 তারিখের পরে আমি নিব না, আমি প্রয়োজন আর কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নিব না। কোর্স একদম শেষ করে আবার হয়তো রেকর্ড কোর্স সেল করবো, হয়তো আরো কম টাকায়, দেখবেন 1500 টাকা 2000 টাকা সেল করতেছি, কিন্তু 2500 টাকা থেকে আমি এখানে কমাবো না নীতিগত ভাবে, অ্যাটলিস্ট একান্ত ধ্বংসাত্মক কিছু যদি না হয়ে যায়। ঠিক আছে? কারো যদি আপনাদের অন্য কোনো ইস্যু থাকে পেমেন্ট টার্মস নিয়ে, আপনারা আমাদের হটলাইনে যোগাযোগ করবেন। আমাদের হটলাইন হচ্ছে 08963032115। এখানে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, বা আপনারা আমাদের ফেসবুকের যে আমাদের পেজ আছে, আমাদের পেজের ইনবক্সেও নক করতে পারেন। যে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স আপনাদেরকে এখান থেকে দেয়া হবে। এছাড়া 7 তারিখে আমরা একটা বিস্তারিত অ্যানালিসিস সেশন আমরা নিব। এছাড়া আপনাদের মধ্যে কেউ যদি বিসিএস রিটেন প্রার্থী হয়ে থাকেন, বা বিসিএস রিটেন ইংলিশের প্রিপারেশন নেবেন, 46তম বিসিএস রিটেন ইংলিশের জন্য আমরা একটা স্পেশাল টেইলর্ড প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি। রিটেন ইংলিশ, কারণ রিটেন পরীক্ষাটাই হচ্ছে আসলে আপনার মূল ধাপ, প্রিপারেশনের মূল ধাপ। এবং ব্যাংকের প্রিলি পরীক্ষার পর রিটেনের জন্য কিন্তু আপনি খুব বেশি সময় পাবেন না। তো আমাদের বিসিএস এর এই রিটেন ইংলিশ কোর্সেও আমরা অ্যাডমিশন নিচ্ছি, এটাতে আমাদের 4টা 5টা ক্লাস ইতিমধ্যে হয়ে গিয়েছে। এছাড়া ব্যাংকের জন্য আমাদের ব্যাংক রিটেন আমাদের ফুল একটা কোর্স আছে, যেখানে আমরা ব্যাংক রিটেন ইংলিশ, ব্যাংক রিটেন ম্যাথ দুটো কোর্সে আমরা করাচ্ছি। কিভাবে রিটেন ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট গুলা, যেমন ট্রান্সলেশন, কোনো ধরনের নিয়ম ছাড়া কিভাবে ট্রান্সলেশন করা যায়, কোনো মার্কেটিং হোকস না, বাস্তবতা, সেই ক্লাসগুলো আপনারা আমাদের দেখে নিতে পারবেন, আমরা আপনাদের সেই লিঙ্ক গুলো দিয়ে দিব। রিডিং কম্প্রিহেনশন কিভাবে স্মার্ট ভাবে অ্যান্সার করতে হয়, ঠিক আছে, ফোকাস রাইটিং এ কোন কোন পয়েন্ট গুলো দিলে আপনি অনেক ভালো মার্কস পাবেন, আমাদের সাথে এনরোল হন না হন এই ক্লাসগুলো অ্যাটলিস্ট অবশ্যই আপনারা দেখে নেবেন। এছাড়া এই ক্লাসগুলো আমাদের এখন রানিং আছে। আর আগামী 8 তারিখ থেকে হচ্ছে আমাদের রিটেন এক্সাম ব্যাচ এবং ইভ্যালুয়েশন কোর্স শুরু হচ্ছে। এখানে আমরা প্রত্যেকটা ব্যাচে 40 জন করে স্টুডেন্ট নেই। প্রথম ব্যাচের পরীক্ষা আমাদের চলতেছে, দ্বিতীয় ব্যাচের প্রথম পরীক্ষা 8 তারিখ থেকে অনুষ্ঠিত হবে। এই ব্যাচের স্পেশালিটি বলতে কিছু নাই, বৈশিষ্ট্যটা হচ্ছে সবগুলা পরীক্ষার খাতা আমি নিজে মূল্যায়ন করি, এবং আমি নিজস্ব ফিডব্যাক দিয়ে দিব প্রত্যেকটা সাবজেক্টের। যেমন ট্রান্সলেশনে 10টা পরীক্ষা হলে 5টা ধরেন বাংলা টু ইংলিশ, 5টা ধরেন ইংলিশ টু বেঙ্গলি। তো একটা পরীক্ষা হয়তো ট্রান্সলেশন বলে দিব, একটা প্রথম পরীক্ষা হয়তো বলে দিলাম যে পরিবেশ ও জলবায়ু জনিত বিষয় থেকে আসবে। তারপর একটা বললাম হয়তো অর্থনীতি, ও বিনিয়োগ, এটা নিয়ে। তারপর একটা হয়তো বললাম রিসেন্ট টপিক নিয়ে। এভাবে আমরা টপিক সেগমেন্ট করে করে আমরা এই এক্সাম গুলো নিয়ে এবং আপনাদেরকে ইন্ডিভিজুয়াল ইভ্যালুয়েশন বা ফিডব্যাক গুলো আমরা দিব। এই ব্যাচে আমাদের আলটিমেটলি 40 জন করে ক্যাপাসিটি থাকে। এই ব্যাচে আমাদের ফুল আমরা এখন আর নিতে পারবো, অল্প কয়েকজন হয়তো আমরা নিতে পারবো, আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে? এই ব্যাচে আমরা কিছু স্পেশাল হ্যান্ড নোট দিব। আমাদের রিটেন ব্যাচও আমরা বেশ
ভালো মানে আমরা কি হ্যান্ড নোট গুলো দিয়ে থাকি। যারা রিটেন ইংলিশ কিভাবে শুরু করবেন, 7 তারিখ পর্যন্ত ওয়েট করতে চাচ্ছেন না যে খুব বলছি 7 তারিখে আপনি আবার মার্কেটিং করবেন, একটু ক্লাস ক্লাস বলেন, সাজেশন দেন, মূল কথা বলেন, তাদের জন্য আমরা ক্লাস লিংক ফেসবুকে আমাদের এই পোস্টে কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। যারা ইউটিউবে ক্লাসটা দেখছেন, আমরা কমেন্টে ওই ক্লাসগুলোর লিঙ্কও আমরা ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো যার যেখান থেকে খুশি সে সেখান থেকে দেখেন। এটা হচ্ছে আমাদের ওভারঅল ইস্যু। আরো যে কোনো কোয়েরি থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বললাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করেন, 01896 303 215। হোয়াটসঅ্যাপে নক দিন, অথবা আমাদের সরাসরি গেম চেঞ্জারের আমাদের ফেসবুক পেজে আমাদের কি করতে পারেন, আপনি নক করতে পারেন। আর সামনে আমরা ইউটিউবে যারা আমাদের পেজটা সুন্দরভাবে খুঁজে পান না, আপনার ইউটিউবে আমাদের চ্যানেলটার নাম হচ্ছে জব গেম চেঞ্জার। আপনি যদি জব স্পেস গেম চেঞ্জার লিখে সার্চ দেন, তাহলে ইজিলি আমাদের ইউটিউব পেজটা পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন, ঠিক আছে? এবং খুব সামনে, সামনে হয়তো আমরা আমাদের যে ফেসবুক পেজটা আছে সেই নামটা হয়তো আমরা চেঞ্জ করবো, আমরা জব গেম চেঞ্জার করে দিব, ঠিক আছে? তো আজকে এইটুকুই। সবার জন্য শুভকামনা। আশা করছি আপনারা আপনাদের চয়েস দিস সংক্রান্ত যে বেসিক যে কনফিউশন, সেই কনফিউশন সংক্রান্ত কিছু ইনপুট আপনারা পেলেন। সবার জন্য শুভকামনা। আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনারা দিতে পারেন, সেই কমেন্ট বক্সের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আমরা রেকর্ডটা এখানে অফ করছি, আমাদের রেকর্ড ভার্সনটা এখানে অফ করছি, এরপর আমি আপনাদের প্রশ্ন করছি। স্যার একটা প্রশ্ন আছে। জি জি জি, বলুন। স্যার ব্যাংকে কি স্যার আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সাবজেক্টে পাশ করতে হয়? না, এরকম কোনো নিয়ম এখনো হয়নি। তো মানে বিসিএস এর মতো এরকমের কোনোটা ফেল করলেও সমস্যা নাই, মানে ওই কাট